ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। প্রেমেন্দ্র মিত্র লিখছেন, কথা দিয়ে মন হাতড়াই তবু কারে কতটুকু পাই। এই কথা নিয়েই যত কথা। কাল দুপুরে কথা হবে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে, কিন্তু তার আগেই সেই বৈঠক নিয়ে রাজ্য রাজনীতিতে কথার অন্ত নেই। মুখ্যমন্ত্রী বলছেন রাজ্যের বকেয়া টাকা, রাজ্যের নাম বদল এবং উন্নয়নের বিভিন্ন ইস্যুতে কথা হবে। আবার রাজীব কুমারকে সিবিআই তলবের বিষয়টাকে সামনে রেখে বিজেপি আর তৃণমূলের সেটিং এর খোঁচা দিচ্ছে অন্য বিরোধীরা। অন্যদিকে আজ এখতিয়ারের কারণ দেখিয়ে রাজীব কুমারের আগাম জামিনের আবেদন ফেরালো বারাসাত জেলা দায়রা আদালত। পাশাপাশি সিবিআই আজ স্পষ্ট করে দিয়েছে যে তারা কলকাতার প্রাক্তন সিপিকে গ্রেফতার করেই জেরা করতে চায়। আমরা এই সমস্ত কিছু নিয়ে আলোচনা আসবো, কিন্তু তার আগে শুরুতেই আপনাদের দেখাবো আগামীকাল মোদী মমতা বৈঠক নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। দেখুন, সারদা কাণ্ডে হাজিরা নিয়ে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার বনাম সিবিআই এর মধ্যে তুঙ্গে চাপানুতোর, জোর তরজা রাজনৈতিক মহলেও। আর এই প্রেক্ষাপটে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে দিল্লি পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের সময় চেয়ে সোমবার সকালে পিএমওকে চিঠি দেওয়া হয়। বুধবার বিকেল 4:30 পিএমওর তরফে সাক্ষাতের সময় দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, রাজ্যের নানা দাবি দাওয়া নিয়ে মোদীর সঙ্গে কথা বলতেই তার দিল্লি যাত্রা। এটা রুটিন কাজ এবং আমি দীর্ঘদিন দিল্লি যাইনি। আমি এবারে যাচ্ছি তার কারণ আমার কতগুলো রাজ্যের ব্যাপারে আমার কিছু টাকা পাওনা আছে। তাছাড়াও পিএসইউগুলো, যেগুলো ব্যাংক থেকে শুরু করে আমাদের এয়ার ইন্ডিয়া থেকে শুরু করে, রেল থেকে শুরু করে, বিএসএনএল থেকে শুরু করে অনেক প্রবলেম আছে। এরা তো কোথাও যেতে পারে না, এরা আমাদের এসে ধরে। তো এই সুযোগ পেলে এদের কথাগুলো বলতে পারো। এইগুলো একটা আছে, রাজ্যের ব্যাপার আছে। আর হচ্ছে আমার রাজ্যের নাম চেঞ্জ করার ব্যাপারটাও আছে। এইসব তারপরে কথা প্রসঙ্গে যা আসবে। মমতা বলছেন সৌজন্য বৈঠক, কিন্তু মোদীর দলের গলায় কটাক্ষের সুর। যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মোদী সাহেবের কোমরে দড়ি বেঁধে তিনি জেলে ঢোকাবেন, আজকে তার শরণাপন্ন কেন হচ্ছেন আপনারাও জানেন, আমরাও জানি। মুখে উন্নয়নের বুলি, গিয়ে হয়তো তিনি চাইবেন ওই বাঁচাও বাঁচাও, গেল গেল রব হয়েছে। কারণ রাজীব কুমারকে যদি অ্যারেস্ট করে তাহলে কিসের থেকে কি বেরিয়ে আসবে তিনি তাই অস্থির হয়ে উঠেছেন। সব থেকে বড় কথা আমাদের মনে হচ্ছে যে মাননীয়া বোধহয় পিসি হিসেবে বেশি কাজ করতে চাইছেন, মুখ্যমন্ত্রী হিসেবে না। রাজীব কুমারকে যখন গ্রেফতার করতে চাইছে সিবিআই, ঠিক সেই সময়ই মমতা মোদীর সাক্ষাৎকে বাঁকা চোখে দেখছে কংগ্রেস সিপিএম। মুখ্যমন্ত্রীর উন্নয়নের ঢাকে কাঠে কি কম পড়ি আছে? সে কারণে গেলেন। কান টানলে মাথা পর্যন্ত চলে আসছে, সেই বিপদের আশঙ্কায় কি গেছেন? আচ্ছা বাবা, রাজীব কুমার যা হয় হোক, পিসি ভাইপোকে ঠেকিয়ে রেখো, এই মনোভাব। যিনি বলেছিলেন কোমরে দড়ি দিয়ে নিয়ে আসবো, কোমরে দড়ি যাতে তার না পড়ে, রাজীব কুমার পর্যন্ত যেন আটকে যায়, এরকমের কোনো প্রচেষ্টা। হঠাৎ এই সময়টা দেখা করার প্রয়োজন পড়ল কেন? উদ্দেশ্য তো একটাই, যে কি করে মোদীর প্রধানমন্ত্রীকে ইয়ে করে জন্মদিনের শুভেচ্ছা দিয়ে রাজীব কুমারের পেছন থেকে সিবিআই হাঁটানো। যদিও বিরোধীদের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। যদি না যেতেন তার সমালোচনা হতো, গেলে পরে সমালোচনা হবে। আর এই সেটিং ফেটিংয়ে কথা বলছে, আমার মনে হচ্ছে যে তাহলে কি বিজেপি সেটিংয়ে রাজনীতি করে বা করে এসেছে বা করবে, এরকম তাদের একটা ভাবনা চিন্তার মধ্যে সেটিংটা কেন ঘোরে? তা না হলে আমি তো উনি যান না বলে কমপ্লেন শুনি, যে দিল্লি যান না, দিল্লিতে গেলে অনেক কিছু নিয়ে আসতে পারেন, মানুষের কথা বলতে পারেন, এখানে অনেক দাবি করতে পারেন। এই যান না বলে যখন যাচ্ছেন তখন এইসব কুকথা আওয়াজ উঠছে। মঙ্গলবার ছিল নরেন্দ্র মোদীর জন্মদিন, আর সামনেই শারদোৎসব। তৃণমূল সূত্রে খবর, প্রধানমন্ত্রীর জন্য পাঞ্জাবি ও মিষ্টি উপহার নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। আশাবুল হোসেন ও ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি প্রণয় রায়কে দিয়ে শুরু করব। প্রণয় দা, আপনারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়ে দিল্লি গেছেন,
আমার তো মনে হচ্ছে উল্টোটা, আসলে বিপদে পড়েছে রাজ্য বিজেপি। তার কারণ এই বৈঠকের পর সারদা বা নারদা তদন্তে যদি সামান্যতম শৈথিল্য দেখা যায়, যদি ডাকাডাকি বন্ধ হয়, বা মাঝে যেরাম ঘটনাচক্রে হয়েছিল যে তদন্ত চলছে বোঝাই যাচ্ছিল না, এরাম যদি হয়, 2021-এর সরকার গড়া ছেড়ে দিন, এ রাজ্যে বিজেপি প্রধান বিরোধী দলের জায়গাটা ধরে রাখতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ শুরু হয়ে যাবে। দেখুন, ভোটের আগে বলেছি, আজকে বলছি, আগামীকাল ডাকলে আগামীকালও বলবো, দিদিমণি বুঝতে পারবে নরেন্দ্র মোদী কি জিনিস। দিদিমণি দিল্লি যাচ্ছেন, খুব ভালো কথা, কিন্তু একটা অনুরোধ আছে যে রাজীব কুমার কোথায় আছে, কেমন আছে, অন্তত রাজ্যবাসীকে বলে যান। তার কারণ আপনারা জানেন 3রা ফেব্রুয়ারি কোট আনকোট কিছু অপরিচিত ব্যক্তি রাজীব কুমারের বাড়িতে গেছিলেন বলে 8 ঘন্টার মধ্যে দিদিমণি রাজীব কুমারের বাড়িতে পৌঁছে গেলেন। আর আজকে প্রায় 4 দিন ধরে রাজীব কুমারের খবর পাওয়া যাচ্ছে না, তার ফোন বন্ধ, তার নিরাপত্তা রক্ষীর ফোন বন্ধ। দিদিমণি নিশ্চিন্ত হয়ে দিল্লি চলে যাচ্ছেন। সিবিআই কে নবান্ন অফিশিয়ালি বলেছে 25 তারিখ অবধি রাজীব কুমার ছুটিতে। আজকে দেখুন, মুখ্যমন্ত্রীর সাথে এই রাজ্যের আইএস আইপিএস এর শুধু তো মন্ত্রী আমলার সম্পর্ক না, দিদি ভাইয়ের সম্পর্ক। মুখ্যমন্ত্রী রাখি বাঁধেন, মুখ্যমন্ত্রী পুলিশ অফিসারদের মুখে লাড্ডু গুঁজে দেন, পুলিশ অফিসাররা পায়ে ধরে প্রণাম করেন, দিদি ভাইয়ের সম্পর্ক। দিদি বিপদে পড়লে ভাইরা ঝাঁপিয়ে পড়ে। আজকে একজন ভাই, সে কোথায় খোঁজ পাওয়া যাচ্ছে না, তার তো বিপদও হতে পারে। রাজ্যের সিআইডির প্রধান তিনি কোথায় আমরা কেউ জানতে পারছি না। রাজ্যের মানুষ কোথায় আছে আমি তো ব্যক্তিগতভাবে মনে করি অন্তত এই উত্তরটা দিয়ে যান পশ্চিমবঙ্গবাসীর কাছে। 2017 সালের 25শে মে, আমি তারিখ বলে বলছি, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এরামই একটা বৈঠক হয়। সেই দিনও স্টুডিওতে আপনারা সবাই ছিলেন, বিশ্বনাথ বাবু ছিলেন। তারপরে অ্যাজাম্পশন ছিল, তারপরে বিরোধীরা বলেন যে তদন্তের গতি শ্লথ হয়ে যায়। আমার মনে আছে অধীর চৌধুরী সেই ইন্টারভিউ দিয়ে বলেছিলেন যে রাজ্যের স্বার্থে, উন্নয়নের স্বার্থে যদি বৈঠক হবে তাহলে তো রাজ্যের অফিসাররা থাকবেন, মুখ্য সচিব থাকবেন, অর্থ সচিব থাকবেন। তো তারপরেই বিরোধীদের অভিযোগ যে তদন্তটা শীত ঘুমে চলে গেছিল, ডাকাডাকি একেবারে 6 মাসের জন্য বন্ধ হয়ে গেছিল। সবার আশঙ্কা যে এরাম হবে না তো, আর এরাম যদি হয় সব থেকে বড় বিড়ম্বনায় পড়বেন আপনারা রাজ্য বিজেপি। তাহলে তো আজকে এই দিন দেখতে হতো না যে রাজীব কুমারকে পালিয়ে বেড়াতে হতো। যদি সেই সেটিংটা সেদিন হয়ে যেত, বৈঠক তো আগামীকাল। না, যেটার কথা বলছেন 2017 সালের মে মাসের কথা বলছেন, সেই মিটিং এই যদি সেটিং হয়ে যেত তখন তো 2018 নির্বাচনটা বাকি ছিল। কিন্তু সেটা সম্ভব না বলে আজকে সেটা সম্ভব নয় বলে তো আজকে দেখতে হচ্ছে। অতএব নিশ্চিন্ত থাকুন, আপনাদের মাধ্যমে গোটা রাজ্যবাসীকে আমরা নিশ্চিন্ত করতে চাই, ওই সেটিং টেটিং কিছু হবে না। নারদা সারদার তদন্ত যদি ঠিক পথে না এগোয়, আমরা আগে রাস্তায় নামবো। প্রধান বিরোধী দল হিসেবে আমরা আগে সিবিআই এর বিরুদ্ধে আমরা রাস্তায় নামবো। রাস্তায় নামতে পারবেন না, সেক্ষেত্রে বিজেপি থেকে আমরা তদন্ত দাবি জানাবো। যাই হোক, আমি আসবো যে এই বৈঠক নিয়ে খুব স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে জল্পনা, এবং বিরোধীরা বিজেপি ছাড়া যে অন্য বিরোধী দল এ রাজ্যে রয়েছে তারা সেটিং এর তত্ত্ব সামনে আনছে। আরো একবার দেখুন, और अचानक मुख्यमंत्री जी का प्रधानमंत्री से के पास जाना, लोगों के दिमाग में प्रश्न तो उठ रहा है, क्या राजीव कुमार के लिए बात करने तो नहीं गई? আজকে সিবিআই ইডি নিয়ন্ত্রণ করছে পলিটিক্যাল লোক। কৈলাস বিজয়বর্গী তো কোনো এতে নেই, কোনো সরকারি পদে তো নেই। অর্থাৎ বিজেপি অফিস থেকে ইডি সঞ্চালন চলছে, সেটা উনি নিজের মুখে বলছেন। সারদা মামলায় রাজীব কুমারকে হন্য হয়ে খুঁজছে সিবিআই। মোদির সঙ্গে বৈঠক করতে দিল্লি পৌঁছেছেন মমতা। এসব নিয়ে যখন বিজেপি তৃণমূল চাপানোতরে ব্যস্ত, তখন আরও একবার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বৈঠকের আবহে সন্দেহের সুর কংগ্রেস সিপিএম এর মনে। সারদা নিয়ে সমঝোতার উদ্দেশ্যেই দুই শাসক দলের মাথাদের এই বৈঠক নয় তো, প্রশ্ন তুলছে তারা। যদি সেটিংটা পুরোপুরি করতে পারেন তাহলে গতি কমে যাবে, আর যদি সেটিংটা পুরোপুরি করতে না পারেন সিবিআইয়ের মতন গতিতে চলতে থাকবে, এরকম ভাবেই লোকে ধরে নেবে। রাজীব কুমার পর্যন্ত যা পারো করো, আমাকে আর ধরো না, ওটাও তো বোঝাপড়া। সিবিআই অ্যাক্টিভ, রাজীব কুমারকে ধরছে, কিন্তু আমাকে আর ধরো না, আমি বাঁচাচ্ছি, বাঁচাবো। কাশ্মীর ইস্যুতে আমি ভোট দিইনি, আমি দেবো না। এনআরসির ইস্যুতে আমি কায়দাও করে চলছি। এবং শুভেচ্ছা যখন বিনিময় হয় তখন কিছু প্রত্যাশাও থাকে। তো সেই প্রত্যাশাটা কি রাজীব কুমারের বিরুদ্ধে যে সিবিআই তৎপরতা, সেই তৎপরতাটাকে কমানোর জন্যে? তখন বলবেন মানুষের সিবিআইয়ের উপর কোনো আস্থা নেই, সিবিআই সরকারি দলের অঙ্গুলি হেলানো চলে।
গত 5 বছর 4 মাস ধরে সারদা মামলা তদন্ত করছে সিবিআই। একটা চার্জশিট, 6টা সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল হয়েছে। কখনো তদন্তের গতি বেড়েছে, কখনো আবার কমেছে। বারবার প্রশ্ন উঠেছে, এর নেপথ্যে রাজনৈতিক সমঝোতা নেই তো? 2 বছর আগে 25শে মে যখন মমতা মোদী বৈঠক হয়েছিল, তারপরে সারদা মামলার গতি শ্লথ হয়ে যাবার অভিযোগ করেছিল বাম কংগ্রেসরা। এবারও রাজনৈতিক মহলে প্রশ্ন, ফের সেরকম কোনো লক্ষণ কি দেখা যাবে? যদিও বিশেষজ্ঞরা বলছেন, সারদা মামলার গতি শ্লথ হয়ে গেলে তা মমতা ও মোদী দুজনের ভাবমূর্তিতেই চরম ধাক্কা দেবে। কারণ এমনটা হলে বিজেপির দুর্নীতি বিরোধী ভাবমূর্তি যেমন ধাক্কা খেতে পারে, তেমনি মোদীর সঙ্গে সখ্যের অভিযোগ জোরালো হলে ক্ষুণ্ণ হতে পারে তৃণমূলের সংখ্যালঘু ভোটাররা। যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে এতদিন ধরে বিজেপির বিরোধিতা করে এসছে, মাননীয় প্রধানমন্ত্রীর বিরোধিতা করে এসছেন, এখানে তার দিল্লি যাওয়াটা নিশ্চয়ই তার রাজনৈতিক উদ্দেশ্য আছে এবং এটা আমরা ধরে নিতে পারি সমঝোতার জায়গায় এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার কোনো মতেই যাবে না এবং আমার মনে হয় যে যদি যায় সেটা কিন্তু মানুষ ভালোভাবে নেবে না। সুপ্রিম কোর্ট সারদা কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর কেটে গিয়েছে 5 বছরের বেশি সময়। সারদা কর্ণধার সুদীপ্ত সেন ও তার সহযোগী দেবযানী মুখোপাধ্যায় ছাড়া সমস্ত অভিযুক্ত জামিনে মুক্ত। শেষ অবধি বিচার কবে হবে, এটাই লাখ টাকার প্রশ্ন। ঝিলম করঞ্জাই ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। দেবনারায়ণ সরকার, কৈলাস বিজয়বর্গী দুটো কথা বলছেন। এক, রাজীব কুমারের থেকে সব তথ্য যদি পাওয়া যায় তাহলে তৃণমূল মন্ত্রিসভার অর্ধেক সদস্যকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, সেই জন্য রাজীব কুমারকে প্রোটেক্ট করাটাই এই মুহূর্তে চূড়ান্ত প্রায়োরিটি সরকারের। এবং 2, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো সিনিয়র নেতাদের জন্য নয়, রাজীব কুমারের জন্যই মমতা ধর্নায় বসেছিলেন। রাজীব কুমার এতটাই গুরুত্বপূর্ণ, মানবেন না? পিবি শেলির একটা বিখ্যাত উক্তি আছে, রিভিউয়ার্স উইথ সাম রেয়ার এক্সেপশনস আর এ মোস্ট স্টুপিড অ্যান্ড মেলিগনেন্ট রেস। যারা সমালোচনা করে কিছু ব্যতিক্রমী ছাড়া, তারা হলো এই মোটা বুদ্ধি সম্পন্ন এবং তারা বিদ্বেষপূর্ণ প্রতিযোগিতায় চলে। এই যে বক্তব্য, না এই যে আসলে এই বক্তব্য মানে বাঁশি বাজে একই টানে, তা না, বাঁশি বাজে একই টানে, যার যা কান সে তাই শোনে। রাজ্যের যে অবস্থায় 100 দিনের প্রকল্প, গ্রামীণ গ্রাম সড়ক যোজনা, গ্রামীণ যোজনা, আপনি জানেন গতবার 17তে যখন গিয়েছিল প্রায় 10,500 কোটি টাকার, এখনো আমি নিজে দেখে এসেছি। নীতি আগে অর্থনৈতিক মিটিং হয় না, নীতি আগে অর্থনৈতিক রাজনৈতিক মিটিং হয়। এখন আচ্ছা আচ্ছা, ওনাকে বলতে দিন একদম। আজকে ফিনান্স কমিশন, আজকাল কাউকে করা যায় না, ফিনান্স কমিশন টাকা ডিস্ট্রিবিউট করে, বুঝলাম, সেখানে মমতা ব্যানার্জি যাওয়া লাগে না, কিন্তু টাকাটা ডিসপাস করে। জাতীয় উন্নয়ন পর্ষদের বৈঠক হয়েছে, একদম মুখ্যমন্ত্রী নিমন্ত্রিত যাননি, মুখ্যমন্ত্রীদের বৈঠক হয়েছে, নীতি আয়োগের বৈঠক হয়েছে, রাজ্যের অর্থ ডিস্ট্রিবিউশনের মিটিং এখন ওভাবে হয় না। না তা বলছি না, ওটা অন্য। আপনি তো সৌজন্য বলছেন, আমি বলছি প্রধানমন্ত্রী যখন গোটা দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের ডাকছে, সেটা অন্য ব্যাপার, সেটা অন্য ব্যাপার, আমরা বলতে হবে সেটা, এটা তফাৎটা বুঝতে হবে। এটা হচ্ছে প্রকল্প ভিত্তিক ফিনান্স কমিশন যে টাকাটা দেয়, রাজ্য কেন্দ্র সেটাকে ডিলে করে, এই টাকাটা ঠিক মতো দেয় না, এমনকি বছর বছর টাকা পেতে পেতে পারে। সব বুঝলাম, কিন্তু এটা তো মুখ্যমন্ত্রী বলেননি, আপনি যেটা বলছেন। না শুনতে বলবে না, আমি কি বলিনি বলুন, আমি কি বলছি না বলুন, এটা তো সত্যি। অর্থনৈতিক ব্যাপারটা আজকে রাজ্যের অর্থমন্ত্রীকে বাদ দিয়ে অর্থনৈতিক ব্যাপারে টাকাটা আমি আপনাকে পরিষ্কার এই ব্যাখ্যা তো মিটিং এ কি অর্থমন্ত্রী থাকছেন? আচ্ছা আপনি বোধহয় বাইরে না থাকে কি, তার মানে অর্থমন্ত্রী গেলেই হলো মুখ্যমন্ত্রী। এমন কিছু কথা আছে প্রধানমন্ত্রীর সামনে, অর্থমন্ত্রী আছেন কিনা তাই আপনি তো বলছেন একই কথা বলে ফেলেন, মোদি ঠিকই আছে, ওখানে কিছুই হবে না, তাহলে মমতা ব্যানার্জি। আমি জানতে চাইছি এমন কিছু কথা আছে কি একই সঙ্গে আমি তো বলছি দিল্লিটাকেও নিয়ে যেতে পারতেন, উনি রাজ্যের এমপি আছেন, রাজ্যের কথা বলতে সুবিধা হতো। বক্তব্য রাখছেন কেন? একই প্রথমে বললেন ওখানে কিছুই হবে না, মমতা ব্যানার্জি আপনি বলছেন অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছে। নিশ্চয়ই, আমি তো সেটাই বলছি, দিলীপদার সাথে থাকলে আরো দাবিটা কম হতো, যে রাজ্যের স্বার্থে আরো বেশি করা হয়। গত 70 বছরে কি দিলীপদার সঙ্গে ছিলেন? না না, দিলীপ চৌধুরীকে নিয়ে যেতে পারতেন রাজ্যের স্বার্থে। আপনি বক্তব্য রাখছেন, না না না, এখানে আমি
রাজ্যের যে অর্থনৈতিক ব্যাপারটা আমি দেবনারায়ণদার সঙ্গে একমত। সত্যি দিলীপ ঘোষকে কেন নিয়ে যাবেন? মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন, যেতেই পারেন। কিন্তু আমার বক্তব্য, আপনি তো দীর্ঘদিন অধ্যাপনা করেছেন, আপনি ক্লাসে পড়ালেন না, গাছতলায় ছাত্রদের নিয়ে মিটিং করলেন, এটা ওরা হয়ে গেল না? না, এই জন্যই হলো যে আপনাকে যখন ডাকা হচ্ছে, গোটা রাজ্যের মুখ্যমন্ত্রীরা যাচ্ছে এবং ছোটখাটো নয়, জাতীয় উন্নয়ন পর্ষদের বৈঠক, নীতি আয়োগের কথাটা বলছি। হ্যাঁ, প্ল্যানিং কমিশনে টাকা ডিস্ট্রিবিউট হতো এবং আপনারা জানতেন মমতা ব্যানার্জি এই সরকার আসার আগে প্রতি বছর একেবারে প্ল্যানিং কমিশনের মিটিং এ যেতেন। কিন্তু এখন যে বৈঠক হয়, টাকা ডিস্ট্রিবিউশনের জন্য কোনো বৈঠক হয় না। আপনি বলুন না, আমি চ্যালেঞ্জ করছি, একটা বৈঠক টাকা ডিস্ট্রিবিউশনের জন্য না, না, এই যে টাকাটা দেয় অর্থনীতির ব্যাপারে, আপনি যা বলছেন তো মুখ্যমন্ত্রী যাওয়ার আগে এয়ারপোর্টে গিয়ে তা বলে যান কেন? তো এই টাকাটা দিচ্ছে না তো, বহু টাকা, প্রায় 10.5 মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগে কি বলেছেন চাইতে পারে না, দেই লাগে না। আপনারা যদি ওই থেকে ধরে নিয়েছেন, উনি যাচ্ছেন না না কেন? এটার সঙ্গে আমি বলছি প্ল্যানিং কমিশনের বৈঠক আপনি মনে করে দেখবেন, যত প্ল্যানিং কমিশনে টাকা ডিস্ট্রিবিউট প্রত্যেক রাজ্য কত করে পাবে তাও ডিস্ট্রিবিউট হতো, প্ল্যানিং অর্থ কমিশন ছাড়াও। সেই জায়গাটা এখন আর হয় না, বৈঠকগুলো হয় এগুলো অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি নয়। আপনি এটা বলুন, আপনি যতক্ষণ আগে বলার সময় পেয়েছেন আপনি সন্তুষ্ট কিনা? সন্তুষ্ট না, কিন্তু এর মধ্যে সব থেকে বেশি বিশ্বনাথ চক্রবর্তী, এইটা হচ্ছে ব্যাপার। কিন্তু এনাদের সময় বাধা দিন, আমি যদি ওয়ান পার্টি আর এই আপনারা এত কথা বললে কি? দেখুন, আমি খুব স্পষ্ট করে বলতে চাই, রাজনীতিটা অনেকটাই চলে পারসেপশনের উপর, ভাবনার উপর, ভাবমূর্তির উপর। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিটিংটা নিয়ে হঠাৎ করে নরেন্দ্র মোদীর সময় চাওয়া এবং দিল্লিতে যাওয়া, এইটা কিন্তু সরাসরি তৃণমূল কংগ্রেসের সাংগঠনিকভাবেও ধাক্কা আসতে পারে। কারণ তৃণমূল কংগ্রেসের যে সংখ্যালঘু ভোট ব্যাংক, যেটা মূল আধার তৃণমূল কংগ্রেসের, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মোদীর বিরুদ্ধে লড়াইয়ের মুখ হিসাবে দেখে অদ্ভুত যুক্তি। প্লিজ তাহলে আপনার আমার সময় বলেন কেন? আমি বলেছি কোথায় বলেছেন? আমি নিশ্চয়ই আপনি সংখ্যালঘুর সঙ্গে আপনি বলবেন, আমি বলছি, আমি যদি আপনার যুক্তির কাছে হেরে যাই, মানে আমার গৌরব হবে যে আমি একজন বড় অধ্যাপকের কাছে হেরে গেছি। তো আমি পরিষ্কার করে বলতে চাই যে দেখুন, সংখ্যালঘু পশ্চিমবাংলার যে ভোট ব্যাংক, মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল আধার, আজকে যখন এই বৈঠকটা তারা দেখবেন, তাদের মধ্যে তাদের যে পারসেপশনটা হবে যে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কি মোদীর সাথে কোনো সেটিং করতে যাচ্ছেন, যেটা বিরোধীরা তুলছে, সেই জায়গা থেকে কিন্তু তাদের ভরসাস্থল মমতা বন্দ্যোপাধ্যায় কতটুকু থাকবে, সেই প্রশ্নটা কিন্তু আমি রাখছি। যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে মুখ্যমন্ত্রী যখন সাধারণত কোনো গুরুত্বপূর্ণ, কিন্তু আমি এখানে একটা পাল্টা প্রশ্ন করি, যে ভোটাররা মনে করেন যে একটা সুস্থ সাংবিধানিক কাঠামোর মধ্যে দেশের প্রধান, রাষ্ট্রপ্রধান এবং রাজ্যের প্রধান, তাদের একটা সুস্থ ওয়ার্কেবল রিলেশন থাকাটা গণতন্ত্রের পক্ষে, ফেডারেল স্ট্রাকচারের পক্ষে খুব গুরুত্বপূর্ণ, তাদের বাড়তি ভরসা তো জুটতে পারে। ঠিক ওই যুক্তিবাদী মানুষরাই, মানে আপনি যুক্তির জায়গা থেকে বলছেন, যুক্তিবাদী মানুষরা ভাববে যে গত 100 দিনে এমন 5টা বৈঠক ছিল দিল্লিতে, যে বৈঠকগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়াটা খুব জরুরি ছিল মুখ্যমন্ত্রী হিসাবে। যেমন করে এক দেশ এক ভোট, ওই ইস্যুটা এমন একটা ইস্যু যেটা মমতা বন্দ্যোপাধ্যায় জাননি। কেন জাননি আমার কাছে আজও বিস্ময়। কেন তিনি নীতি আয়োগের বৈঠকে যাননি? শুধু নিজে যাচ্ছেন না তা নয়, তিনি অফিসারদের পর্যন্ত বারণ করছে সেই সমস্ত প্রধানমন্ত্রীর ডাকা মিটিংগুলোতে না যেতে, অমিত শাহ ডাকা মিটিংগুলোতে না যেতে। ফলে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় সময় চাইলেন, শপথ গ্রহণ অনুষ্ঠান গণতন্ত্রের অত্যন্ত, ফলে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে যখন সময় চাইছেন, তখন পারসেপশনটা যেটা তৈরি হচ্ছে, তাতে কিন্তু সংখ্যালঘু মানুষরা ভাবতেই পারেন, যে মুসলিম মানুষরা ভাবতেই পারেন যে আদতেও মমতা বন্দ্যোপাধ্যায় কি মোদীর সাথে লড়াই করবেন, নাকি নতুন সমীকরণ খুঁজতে যাচ্ছেন। যেটা আর বলছি আমি সিরিয়াসলি একটা বিষয়, সেটা হলো মুখ্যমন্ত্রী আজকে অনেকগুলো বিষয় নিয়ে বলেছেন যে এগুলো নিয়ে আলোচনা হবে। সেই আলোচনাগুলো হওয়ার জন্য কিন্তু একাধিক অফিসারের প্রয়োজন। মানে এটা তো মুখ্যমন্ত্রীর পক্ষে সম্ভব না বিভিন্ন দপ্তরের কোথায় কি বরাদ্দ আছে না আছে, কি আনবেন না আনবেন, ফলে তার জন্য তো অফিসাররা তাকে হেল্প করেন। একজন মুখ্যমন্ত্রী
যদি অফিসারদের সঙ্গে নিতেন, যদি মন্ত্রীদের সঙ্গে নিয়ে নরেন্দ্র মোদী মন্ত্রিসভার সাথে বৈঠক করতেন বা নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করতেন, তাহলে আমি ওটাকে সিরিয়াস ম্যাটার বলতাম। যখন মুখ্যমন্ত্রী কেবল নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেন, তাহলে আমি কেন সেটা প্রশাসনিক বৈঠক বলবো, কেন আমি এটাকে রাজনৈতিক বৈঠক বলবো? রাজনৈতিক বৈঠক এটাকে এই কারণে আমি বলছি, কারণ এটা 1:1। এই 1:1 এর মধ্যে তারপর কথা প্রসঙ্গে যা যা বলবেন, অর্থাৎ কথা প্রসঙ্গে এমন উঠতে পারে, সারদা ইস্যু উঠতে পারে। আমি একবার মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা আলাদা করে পিসিআর কে বলবো কেটে রাখতে। আমি দেবনারায়ণের কাছে শুনুন কথাটা, উত্তেজিত হবে না, আমি একবার দ্রুত দেখে নেবো মুখ্যমন্ত্রী যাওয়ার আগে ঠিক কি বলেছেন এই বৈঠক নিয়ে। 365 দিনই তো আমি কলকাতায় থাকি, কোথাও তো যাই না। আর আমি দিল্লি খুব কম যাই, এমনিতেই যাই না কোথাও, যেহেতু এখানে একটা দায়িত্বে আছি বলে সারাক্ষণই এখানেই পড়ে থাকতে হয়। কিন্তু আমাদের সরকারি কাজে কখনো কখনো, যেহেতু দিল্লি রাজধানী, দিল্লিতে পার্লামেন্ট, দিল্লিতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সবাই আছে, তাই কখনো কখনো রাজ্যের কাজে আমাদের যেতে হয়, এটা রুটিন কাজ। এবং আমি দীর্ঘদিন দিল্লি যাইনি, আমি এবারে যাচ্ছি তার কারণ আমার কতগুলো রাজ্যের ব্যাপারে আমার কিছু টাকা পাওনা আছে। তাছাড়াও পিএসইউগুলো, যেগুলো ব্যাংক থেকে শুরু করে আমাদের এয়ার ইন্ডিয়া থেকে শুরু করে, রেল থেকে শুরু করে, বিএসএনএল থেকে শুরু করে অনেক প্রবলেম আছে, এরা তো কোথাও যেতে পারে না, এরা আমাদের এসে ধরে। তো এই সুযোগ পেলে এদের কথাগুলো বলতে পারো, এইগুলো একটা আছে, রাজ্যের ব্যাপার আছে। আর হচ্ছে আমার রাজ্যের নাম চেঞ্জ করার ব্যাপারটাও আছে, এইসব তারপরে কথা প্রসঙ্গে যা আসবে। I do not know what I'll speak because it won't look nice to speak anything before the discussion. It's a courtesy meet. I'm going, it's my routine duty because there is a constitutional obligation in every government. Delhi government, central government is elected government, state government is also elected government. So this is our obligation, social obligation and constitutional obligation to meet each other to work for the country. মুখ্যমন্ত্রীর সাথে কতগুলো ফাইল গেছে বলতে পারবেন সুমনদা? কতজন অফিসার গেছে বলতে পারবেন? কয়জন মন্ত্রী গেছে বলতে পারবেন? তাহলে কেন আমি বলবো না এটা রাজনৈতিক মানে সাক্ষাৎকার, যেখানে বিজেপি নেতা নরেন্দ্র মোদী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুজনের মধ্যে আমি দেবনারায়ণ সরকারের কাছে আসবো দেবনারায়ণ, আমি বলছি বিশ্বনাথ বাবু যেটা বোঝার, শুনুন কথাটা, সেটা হচ্ছে যে সব থেকে তীক্ষ্ণ গোটা দেশের মধ্যে, এটা আপনাকেও মানতে হবে, আপনি হাসি মুখে মানবেন জানি, যে সব থেকে বেশিবার নির্বাচনে ফলাফল বেরোনোর পরে সব থেকে তীক্ষ্ণ এবং সব থেকে তীব্র সমালোচনা নরেন্দ্র মোদী এবং তার সরকারের গোটা দেশের মধ্যে, রাহুল গান্ধী তো ছিলেনই না, তিনি সব থেকে যিনি করেছেন তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও মোদীর সঙ্গে দিদি লড়ছেন, এই মোদী বিরোধী যে ভাবমূর্তি, সেটা কোথাও ক্ষুণ্ণ হলো? আমি দুটো কথার উত্তরটা দিয়ে নেই। মনমোহন সিং এর সঙ্গে মমতা ব্যানার্জি বহুবার ইন্ডিভিজুয়ালি মিটিং করেছেন দাবি দেওয়া নেই, সুতরাং আপনার বক্তব্য খাটে না। এখন উনি একা কেন ছিল তো, মুখ্যমন্ত্রী নিজে একা মিটিং করেছেন দাবি দেওয়া নেই, এখন ওনার কাছে উনি একা যাচ্ছেন কেন, এই উত্তরটা খাটে না। বহুবার আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য মুখ্যমন্ত্রী তৈরি হয়েছিলেন, কিন্তু সেখানে যে কে রাজনীতি আমরা দেখলাম, এখানে যারা মানে বিজেপি এসে মারা গেছে তাদেরকে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে দায়ী করে। আপনারা প্রত্যেকেই জানেন উনি যাওয়ার জন্য রেডি হয়েছিলেন, কিভাবে সেই মুখে মানে কুঠারাঘাত করা হলো। সেই মুহূর্তে মুখ্যমন্ত্রী বললেন আমি আর যাবো না, সেখানে কি ওই রাজনীতি হচ্ছিল শপথ গ্রহণ? সংবাদ মাধ্যমের কাছে এই খবর নেই যে যাওয়ার জন্য তিনি একেবারে তৈরি ছিলেন এবং হঠাৎ এই খবর আসে। আমরা তো শুনুন আমরা উনি যাবেন এটা নিয়েও মিটিং হয়েছে, কিন্তু যখন পশ্চিমবঙ্গে বেশ কিছু লোক মারা গেছে এবং তারা নাকি বিজেপির জন্য, বিজেপির নিবেদিত প্রাণ, এই কারণে রাজনৈতিক কারণে জাননি। আর একটা কথা বলুন, আরো কথা না না কথা নেই, এটা তো ওনার উত্তর না। মুসলমান ভোট তারা কেন হবে? মমতা বন্দ্যোপাধ্যায়
মুসলমান ভোটাররা তো ভাবতেই পারে যে বিজেপির মতন একটা দলের সাথে তিনি সখ্যতা করতে যাচ্ছে কেন? মতেই হতে পারে। আপনি কি করে মানে পার্সেপশন, রাজনীতির পার্সেপশনে করতে পারে। মুসলিম ভোটাররা তো মনেই করতে পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে সেটিং করতে যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে কি, ভাবতেই পারে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক বৈঠক করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকগুলো বয়কট করেছে কেন? হলো না। আমার বক্তব্য আপনি চাচ্ছেন এই সম্প্রদায়টিতে কেন মনমোহন সিং এর সঙ্গে এক সময় সখ্যতা ছিল না, অনেক বেশি কথা হয়েছিল। তারপরও মনমোহন সিং বহুবার মমতা ব্যানার্জিকে মিটিং করেছে রাজ্যে দাবি দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় কি মনমোহন সিং আর নরেন্দ্র মোদী তাহলে কি এখানে মিটিং রাজনৈতিক ক্ষেত্রে কি একই চোখে দেখেন? কেন সেটা তো আমি কেন রামমোহন সিং যাচ্ছে একটা প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের দাবি দেওয়া। মনমোহন সিং এর মন্ত্রিসভা তো তৃণমূল, তারপরে পরবর্তীকালে তো উনি ছিলেন না। মনমোহন সিং বহুদিন যাবত উনি পাইছিলেন না। এবং আজকে যে বক্তব্যটা করে রাখা হচ্ছে এটা কেন মনে করবে, সংখ্যালঘুরা কেন মনে করবে বলুন তো? আমার খুব ভালো লাগছে সুমনদা যে দেবনারায়ণ দা একদম ডিটেইলস বলে দিচ্ছে কি কি দাবি নিয়ে কি কি আলোচনা করতে। আগামীকাল একবার দেবনারায়ণ দাকে জানবেন যে কি কি আলোচনা হলো, কি কি প্রতিশ্রুতি পেলেন, সেটা উনি জানবেন। কারণ ডাইরেক্ট হট কানেকশন আছে তো, সিএম এর সাথে হট কানেকশন আছে দেবনারায়ণ দা। উনি কি কি দাবি নিয়ে যাচ্ছেন, কি আলোচনা করবেন, সব উনি জানেন। তাহলে মিটিং এ কি হলো সেটাও আপনি জানতে পারেন। হট কানেকশন কিন্তু আমি বলছি এই আলোচনাটা মাত্রার বেশি অতিরিক্ত হট না হয়ে উঠলেই ভালো হয়। আমি পার্থবাবুর কাছে যাব। পার্থবাবু, আমি উল্টো দিক থেকে দেবনারায়ণ সরকারের অংশ থেকে আপনার কাছে আসব। সেটা হচ্ছে প্রণব মুখোপাধ্যায় যখন দেশের অর্থমন্ত্রী তখন জয়ললিতা এআইএডিএমকে কংগ্রেসের সঙ্গে অহিনকুল সম্পর্ক, মানে যেহেতু ডিএমকে কংগ্রেসের জোট শরিক সেহেতু মুখ দেখা দেখিনি। সেই অবস্থায় কুমারী জয়ললিতা 1-to-1 মিটিং করেছেন তৎকালীন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে, এবং প্রণববাবুরই বিভিন্ন লেখায় পেয়েছি যে দর কষাকষি এমন পর্যায়ে গেছে যে কার্যত রাজ্যের জন্য সব থেকে বেশি অর্থ সাহায্য ছিনিয়ে নিয়ে চলে গেছেন জয়ললিতা, যার সঙ্গে কংগ্রেসের আবার বলছি রাজনৈতিক ক্ষেত্রে অহিনকুল সম্পর্ক। কেন আপনারা বিশ্বাস করছেন না যে বৈঠকে উন্নয়ন নিয়ে কথা হবে এবং শুধুমাত্র উন্নয়ন নিয়ে কথা হবে, এবং দিদিভাই মোদি ভাইয়ের তত্ত্বকে বামপন্থীরা আর একবার সামনে আনছেন কেন? না দেখুন, এটা ঠিক যে আপনি শুরু করেছেন যেভাবে, যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে একটা প্রধানমন্ত্রী দেশের তার একটা সুস্থ ওয়ার্কেবল স্ট্রাকচার থাকা উচিত। কিন্তু সেই স্ট্রাকচারটা তখনই থাকা সম্ভব ধরুন রাজ্যেও যদি দেখেন যে মুখ্যমন্ত্রীর সাথে বিরোধীদের সেরকম একটা স্ট্রাকচার এক্সিস্ট করে। এক নম্বর পয়েন্ট হচ্ছে সেটা এ রাজ্যে এক্সিস্ট করে না, এটা হচ্ছে প্রমাণিত হয়েছে বহুবার। এবং লাস্ট হচ্ছে যে আমাদের এই বাচ্চা বাচ্চা ছাত্ররা রাজপথে নেমে কাজের দাবিতে যেভাবে আক্রান্ত হচ্ছে তাতে এইটুকু বোঝা গেছে এই স্পেসটা নেই, তাহলে স্ট্রাকচারটা কোত্থেকে তৈরি হবে। সেকেন্ড, এটা খুব ইন্টারেস্টিং পার্ট যে এরকম একটা স্বাভাবিক ঘটনায় আপাত দৃষ্টিতে দেখে মনে হয় যে মুখ্যমন্ত্রী যাচ্ছেন প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে, কিন্তু আমি বলছি আমাদের রাজ্যটায় না এমন অস্বাভাবিক কিছু ঘটনা ঘটে যে কারণের জন্যই স্বাভাবিক ঘটনাগুলোকে অস্বাভাবিক বলতে আমি বলছি যে মনে করতে সুবিধে হয়। আপনি নিজে খুব ভালো পাঠক, আপনি আমার ধারণা সত্যজিৎ রায়ের ফেলুদা বলুন, আপনি এরকুল পোয়ারো আগাথা ক্রিস্টি বলুন, আর্থার কোনান ডয়েলের আপনি যদি বলেন শার্লক হোমস, এই যে গোয়েন্দা গল্প যা আছে কোথাও পৃথিবীতে, কোথাও শুনেছেন যে গোয়েন্দা প্রধান হচ্ছে যে পালিয়ে বেড়িয়েছে? মানে এটা কিন্তু ভেরি আনইউজুয়াল। এবং আমি এই কারণে কথাটা আনলাম যে এই যে গোয়েন্দা প্রধান পালিয়ে বেড়াচ্ছেন এবং তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি হচ্ছেন এই চিটফান্ড মামলায় হচ্ছে যে পরিমাণ তদন্তের সামগ্রীর দরকার ছিল সেগুলো তিনি লোপাট করেছেন, অভিযোগ সত্যি মিথ্যে প্রমাণ হবে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদের জন্য। এখন প্রশ্নটা হচ্ছে এটাকে কেন্দ্র করেও একটা সিজিও কমপ্লেক্সে সিআরপিএফ ঢুকছে, তাকে পুলিশ আটকাচ্ছে, একজন পুলিশ কমিশনারকে জিজ্ঞেস করতে গেলে সিবিআই, রাজ্যের শাসক দল নেমে পড়ছে, এই কোনোটাই না স্বাভাবিক নয়। ফলে এই যে একটা স্বাভাবিক ঘটনা, মুখ্যমন্ত্রী চললেন প্লেনে করে গিয়ে হচ্ছে যে প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন, এটা আরো অস্বাভাবিক মনে হচ্ছে। এই কারণে যদি ইতিহাস যদি আপনি একটা ভাবে দেখেন, আমি আপনার স্টুডিওতে সেদিন ছিলাম 2015 সালের 25শে বৈশাখ, প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম দফা নরেন্দ্র মোদী এ রাজ্যে আসলেন, আমাদের মুখ্যমন্ত্রী তার সাথে দেখা করলেন এবং গ্রিন রুমে দেখা হলো এবং সেটা একান্তে বৈঠক ছিল। আপনি বিশ্বাস করুন সেই 25শে বৈশাখ থেকে 22শে শ্রাবণ পর্যন্ত এন্টায়ার তিথি যদি ধরেন তাতে সারদা বলতে কি বোঝায় সেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অব্দি ভুলে গেছিলেন রাজনাথ সিং। সারদা নিয়ে জিজ্ঞেস করলে রাজনাথ সিং বলতেন মা সারদা ছাড়া আর কিছু মনে পড়ে না। তাহলে এই যে এরকম একটা জায়গায় যে রাজীব কুমার এই নামটা অত্যন্ত ইনস্ট্রুমেন্টাল নাম হচ্ছে এবং এই ভিজিটে চলে আসছে এই কারণে যে শুধু তো রাজীব কুমার একা নন, আসলে শাসক দলের নেতা মন্ত্রীরা অনেকেই অভিযুক্ত এই মামলাতে। ফলে এখানে সিবিআই এর যে ওঠা পড়া
এটা আসলে কখনো সংঘাতের আবহে ওঠা পড়ে না, কখনো সমঝোতার আবহে। আমি বলছি আমাদের রাজ্যে মোস্ট ইন্টারেস্টিং পার্ট পলিটিক্যালি যে আপনি একটা সংঘাতের আবহে সমঝোতার রাস্তা খোঁজার চেষ্টা চলছে বারবার, এবং এখানে দেখবেন একটা তুমুল লড়াই ভাব, এবং লড়াইটা দরকার হচ্ছে এই কারণে, লড়াই রাখা ভাবটা যে আসলে পলিটিক্যাল পোলারাইজেশনটাকে যদি আপনি তৃণমূল এবং বিজেপির মধ্যে রাখতে চান তাহলে এই লড়াইয়ের আবহাওয়াটা দরকার। আর সমঝোতার আবহাওয়াটা এই কারণের জন্য দরকার যে এই লড়াইটা একটা মাত্রা ছাড়া চলে গেলে তাহলে রাজ্যের শাসক দল তারা বিপদের মধ্যে পড়তে পারে, এবং সম্ভবত সেরকম একটা বিপদের মধ্যে যাওয়ার একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে পড়েছে। কিন্তু বিপদ আসে, বিপদ কাটে। আমি আপনাকে বলছি, প্রণয়দার স্টুডিওতে আছেন অরুণ জেটলি, এই মুহূর্তে তিনি আমাদের মধ্যে নেই। অরুণ জেটলি কলকাতায় এসেছেন, উত্তর কলকাতার একটা জায়গায় পাবলিক মিটিং, সেখানে রাজ্য বিজেপির তরফে বারবার বলা হয়েছিল যে দুর্নীতি ইস্যুকে সামনে আনতে। অরুণ জেটলি আনেন। হ্যাঁ, এখানেই তো আমি আপনাকে এই কারণের জন্য বলছি যে দ্য পার্টি উইথ দ্য ডিফারেন্স, দোজ হু ক্লেম, যারা সারা ভারতবর্ষ জুড়ে বলছে, এই রাজ্যে দ্য পার্টি উইথ নো ডিফারেন্স উইথ তৃণমূল, এভরিডে তৃণমূল পিপুল, তারা হচ্ছে যে যারা সারদার থেকে বাঁচতে চায় তারা হয় দল বদল করে বিজেপিতে যায়, অথবা আপনি যদি বলেন যে এই সিবিআই এর সাথে সমঝোতার রাস্তায় যেতে চায় গোটা শাসক দল। আমি বলছি এখানেই তো প্রশ্নটা, এরা কোথায়? তাহলে সিবিআই ঘুমিয়ে পড়বে, সিবিআই মহালয়ের দিন এই অনুষ্ঠান হবে, মহালয়ের দিন এই অনুষ্ঠান হবে। আমি চাইবো যে মহালয়ের দিন অনুষ্ঠান হয়, তাতে বোঝা যাবে যে রাজীব কুমার তদন্তের অগ্রগতি এগোচ্ছে না পেছোচ্ছে, তাহলে ভবিষ্যৎ এগিয়ে যাচ্ছে না পেছোচ্ছে। আসলে আপনারা কেন জিয়ে রাখতে চান জানেন এই প্রোগ্রামটা লাইভ? কারণ হচ্ছে 20 লক্ষ আমানতকারী প্রতারিত, তার 1 কোটি ভোটার যারা মনে করে যে এই দুর্নীতি হয়েছে, আমার টাকা ফেরতের দরকার। আর বিজেপি এটাও জানে আমি এই টাকা ফেরত দেবো না, কিন্তু আমি টাকা ফেরতের অভিনয়টা করে যাবো। আপনারা তো সিবিআই চান না, আপনি চাইলে গত 6 বছরে সবাই তৃণমূলের জেলে ঢুকছে। থেকে একেবারে আজকে টাটকা ঘটনায় আসবো। আজকে আগাম জামিন চেয়ে বারাসাতের জেলা দায়রা আদালতে আবেদন করেছিলেন রাজীব কুমার। কি হলো সেই মামলার দেখাবো, তারপর তাই নিয়ে প্রশ্নে আসবো। রাজীব কুমারকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে সিবিআই। এই প্রেক্ষিতে আগাম জামিনের আর্জি জানিয়েছিলেন এডিজি সিআইডি রাজীব কুমার, কিন্তু মঙ্গলবার তার আগাম জামিনের আর্জি ফেরালো বারাসাত জেলা দায়রা আদালত। আজকে অর্ডার যেটা লার্নেড ডিস্ট্রিক্ট জাজ বারাসাত অর্ডার পাস করলেন সেটা হচ্ছে যে উনি বললেন যে এই মামলাটা এখানে মেনটেনেবল না। তার মানে হচ্ছে যে উনি মেরিটে এটাকে রিজেক্টও করলেন না, মেরিটে এটাকে অ্যালাউও করলেন না। যেহেতু এই মামলাগুলো আলিপুর জুরিসডিকশন অর্থাৎ দক্ষিণ 24 পরগনা জুরিসডিকশনে জেনারেট হয়েছে, মামলাগুলো স্টার্ট হয়েছে সেই, এবং ম্যাক্সিমাম চার্জশিটগুলো ওইখানের থেকেই হয়ে এসছে। এইটা হচ্ছে ট্রায়াল কোর্ট, এখানে ট্রায়াল হতে পারে, কিন্তু এখানে 438 হিয়ারিং করবার জুরিসডিকশন এটা নয়, এটা লার্নেড ডিস্ট্রিক্ট জাজ বারাসাত এটা বললেন। এদিন বারাসাত জেলা ও দায়রা আদালতে এডিজি সিআইডি রাজীব কুমারের আইনজীবী সওয়াল করেন, সিবিআই এখনো পর্যন্ত একটা চার্জশিট দিয়েছে, 6টি সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে, তাতে কোথাও রাজীব কুমারের নাম আসেনি। প্রথমবার রাজীব কুমারকে নোটিশ পাঠানো হয় 2017 সালে। 2014 থেকে 2017 পর্যন্ত রাজীব কুমারের নাম কোথাও আসেনি। হঠাৎ কি এমন হলো যে 2017 সালে সিবিআই রাজীব কুমারকে নোটিশ পাঠালো? সওয়াল করতে গিয়ে তিনি আরো বলেন, 13 সেপ্টেম্বর রাজীব কুমারকে ফৌজদারি দণ্ডবিধির 160 ধারায় নোটিশ পাঠানো হয়, অর্থাৎ সেদিনও সাক্ষী হিসেবে তাকে নোটিশ পাঠানো হয়। 4 দিন পর সিবিআই রাজীব কুমারের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারির আর্জি জানাচ্ছে। 4 দিনে কি এমন হলো যে একজন সাক্ষী থেকে অভিযুক্ত হয়ে গেলেন? 14 সাল থেকে আজকে 19 সাল, এতগুলো বছর পেরিয়ে গেল, সিবিআই একখানা চার্জশিট দিল এই কেসে আর 6খানা সাপ্লিমেন্টারি চার্জশিট দিল, তার মধ্যে কোনোটাতেই রাজীব কুমারের নাম নেই, এফআইআর এর নাম নেই, চার্জশিটের নাম নেই, 6খানা সাপ্লিমেন্টারি চার্জশিটের নাম নেই, কোথাও রাজীব কুমারের নাম নেই। তাহলে রাজীব কুমারের এমন কি ঘটনা ঘটলো? গত 13 তারিখে সুপ্রিম কোর্টের যে প্রোটেক্টিভ অর্ডার সেইটাকে উঠে যাওয়ার পরে আজকে 17 তারিখ, মাত্র 4 দিন, এমন কি ঘটনা ঘটলো যেখানে রাজীব কুমারের দ্বারা তদন্ত প্রভাবিত হতে পারে বা রাজীব কুমার তথ্য লোপাটের চেষ্টা করতে পারে? এই 4 দিনের মধ্যে এমন কি চেঞ্জিং সার্কামস্ট্যান্সেস হলো যার জন্য রাজীব কুমারকে অ্যারেস্ট করবার জন্য আজকে প্রেয়ার দিলেন সিবিআই?
সিবিআই এর আইনজীবী পাল্টা সওয়ালে বলেন, রাজীব কুমার নিজে আইন ভেঙেছেন। রাজীব কুমারকে আগাম জামিন দিলে তদন্ত ব্যাহত হবে, তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এই সওয়ালের পক্ষে যুক্তি সাজাতে গিয়ে সিবিআই এর আইনজীবী বলেন, সারদার মিডল্যান্ড পার্কের অফিস বিধাননগর কমিশনারেটের অধীনে ছিল। রাজীব কুমার 2011 থেকে 2015 পর্যন্ত সেখানকার পুলিশ কমিশনার ছিলেন। সারদা তদন্তে তৈরি সিটের কার্যকরী প্রধানও ছিলেন। সারদা কাণ্ডের পর সাংসদ আবু হাসেম খান চৌধুরী অভিযোগ করেন, সেবি অভিযোগ করে, সুদীপ্ত সেন সিবিআইকে চিঠি দেন, সেসব বিধাননগর কমিশনারেটে পাঠানো হয়। কিন্তু 2013 সালে কয়েকটা লোক দেখানোর জন্য এফআইআর ছাড়া কোনো তদন্ত হয়নি। তারা আদালতে আরো সওয়াল করেন, একাধিকবার চাওয়া সত্ত্বেও সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়ের ফোনের কল রেকর্ড সিবিআইকে দেয়নি বিধাননগর কমিশনারেট। পরিষেবা প্রদানকারী সংস্থা থেকে দেওয়া কল রেকর্ডে প্রভাবশালীদের নাম পাওয়া গিয়েছে। তাদের আড়াল করার জন্যই বিধাননগর কমিশনারের কল রেকর্ড সিবিআইকে দেয়নি। একটি ব্যাংকে সুদীপ্ত সেনের লকার ছিল, ইডি সেই লকার খুলতে গেলে বাধা দেওয়া হয়। মাঝরাতে লকার খোলে পুলিশ, কি ছিল সেখানে? দেবযানী মুখোপাধ্যায় বয়ানে জানিয়েছেন, মিডল্যান্ড পার্কে সারদার অফিস থেকে পুলিশ 2টি ডায়েরি বাজেয়াপ্ত করে। নগদ টাকা লেনদেন সংক্রান্ত তথ্য সেখানে লেখা ছিল, সেই ডায়েরি সিবিআইকে দেওয়া হয়নি। The case is under investigation. Before completion of investigation, how anybody's name will be figured in the charge sheet. Matter is pending with the court. The court, honorable court, has to decide. রাজীব কুমারের আইনজীবী আদালতে সওয়াল করেন, শিলংয়ে রাজীব কুমারকে 40 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। পুরো জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিং করা হয়। তিনি যা জানতেন সব বলেছেন। সারদা কাণ্ডে রাজ্য সরকারের তৈরি সিট যখন তদন্ত করছে, তখন রাজীব কুমারের মাথায় ডিজি এডিজিরা ছিলেন। সব রাজীব কুমারের নির্দেশে হয়েছে, এটা মেনে নেওয়া যায় না। সিবিআইর আইনজীবীরা পাল্টা সওয়াল করেন, রাজীব কুমার তদন্তে সহযোগিতা করছেন না। তিনি শিলংয়ে গেছিলেন ঠিকই, তবে তদন্তে সহযোগিতার সদিচ্ছা তার ছিল না। নিচুতলার অফিসাররা জিজ্ঞাসাবাদের মুখে জানিয়েছেন, তারা অর্ণব ঘোষের নির্দেশে কাজ করেছেন, আর অর্ণব ঘোষ কাজ করতেন রাজীব কুমারের নির্দেশে। প্রায় 1 ঘন্টা 20 মিনিট ধরে শুনানি চলে। শেষমেশ এখতিয়ার নেই এই যুক্তি দেখিয়ে রাজীব কুমারের আগাম জামিনের আর্জি ফেরালো বারাসাত জেলা দায়রা আদালত। প্রকাশ সিনহা ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। জানতো একটা জায়গায় একটা সংশয় আছে একেবারে লেম্যান হিসেবে, সেটা হচ্ছে নন মেনটেনেবল। এটা কোনটা? রাজীব কুমারের নট টু অ্যারেস্ট অ্যাপিল, রাজীব কুমারের আগাম জামিনের অ্যাপিল এবং সিবিআইয়ের তরফে নন বেলেবল যে অ্যারেস্ট ওয়ারেন্ট সেই অ্যাপিল। আমি বলছি সারাদিন শুনানি চললো এবং দুপক্ষে শুনানি শোনার পর প্রায় 2 ঘন্টা সময় নিলেন মাননীয় বিচারপতি। তারপরে তিনি এটা বললেন, মানে আমি বলছি যে রাজীব কুমারের আইনজীবী এবং বাদী বিবাদী দুপক্ষেরই তো জানার কথা যে যদি আদালতে সত্যি এই বিষয়ে রায় দেওয়ার এখতিয়ার না থাকে। এই সংশয়ের জায়গাটা আমার আদালতই বা শুনলেন। তার আগে আমি একটা কথা বলি যে রাজীব কুমার একজন সিনিয়র আইপিএস অফিসার, তিনি আমাদের নগরপাল ছিলেন। তিনি এই যে পালিয়ে বেড়াচ্ছেন, এটা সহ নাগরিক হিসেবে আমার ধারণা সবাই আমার সঙ্গে একমত হবেন, এটা অত্যন্ত লজ্জার। তার অন্তত তদন্তে সহযোগিতা করা দরকার ছিল। এভাবে গা ঢাকা দিয়ে বেড়ানোটা কিন্তু অত্যন্ত অমর্যাদাকর। সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে কোথাও হয়তো তিনি দোষী, তাই তিনি গা ঢাকা দিয়ে বেড়াচ্ছেন। এবার আমি তোমার প্রশ্নের উত্তরে আসবো যে দেখো, একথা ঠিক, আমি নিজেও বুঝতে পারিনি যে আজকে বারাসাত আদালতে মামলা শুনানি হলো, যদি এটা নন মেইনটেনেবল হয় বা জুরিসডিকশনের কারণে নন মেইনটেনেবল হয়, তাহলে সঙ্গে সঙ্গে করা যেতে পারতো। 2 ঘন্টার কি প্রয়োজন ছিল? আমি জানি না কোথাও কোনো পক্ষে কোনো চাপ কাজ করেছে কিনা, এটা আমার জানা নেই। নাম্বার 2, এবং মাননীয় বিচারপতি বলেছেন যে প্রপার ফোরামে এবার যান। আমি বলছি দিনের শুরুতেই তো একজন আইনজীবী বললেন, মাননীয় আইনজীবী বললেন যে ট্রায়াল বারাসাত কোর্টে হতে পারে, কিন্তু অ্যান্টিসিপেটরি বেলের শুনানি হবে আলিপুর আদালতে। এটা কি করে সম্ভব? যেখানে জুরিসডিকশন যদি আলিপুর আদালতের হয়, তাহলে আলিপুর আদালতেই ট্রায়াল হবে আগাম জামিনের শুনানির পরে, আর যদি বারাসাত আদালতে হয় তাহলে বারাসাত আদালতেই হতে পারে। কিন্তু চারিদিক মিলিয়ে একটা এরাই বা কেন গেলেন আর মাননীয় বিচারপতি বা শুনলেন কেন? সব মিলিয়ে একটা অদ্ভুত একটা জিনিস কাজ করেছে, যেটা হয়তো আমাদের বোধগম্যের বাইরে। সুমন, আমি আরেকটা কথা বলতে চাইবো, যেটা কখনো কেউ ভাবছে না, যে এই যে সিবিআই নবান্নতে গিয়ে চিঠি দিলেন, এখানে আমার একটা বিশেষ মত আছে। এখানে সিবিআই একটা অদ্ভুত খেলা খেলেছেন। সিবিআই নবান্নতে গিয়ে চিঠি দিয়েছেন ডিজিকে, তার মানে ডিজিকে তিনি জড়িয়ে দিলেন। এই যে রাজীব কুমার বলছেন ছুটি নিয়েছেন, তুমি জানো কিনা ছুটি নিয়েছেন, কেন ছুটি দেওয়া হয়েছে? ছুটি যদি দেন, এই ধরনের সিনিয়র আইপিএস অফিসার যিনি ডিআইজি সিআইডি, তিনি কোথায় গেছেন তোমার জানার কথা, নাম্বার 1। নাম্বার 2, 2 জন সচিবকে তারা জড়িয়ে দিয়েছেন নবান্ন, এটা আমরা কোনোদিন দেখিনি। নবান্নের 2 জন সচিবকে চিঠি দেওয়া মানে কোথাও নবান্নকেও জড়িয়ে দেওয়া,
যে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব জানেন এবং তারা গা ঢাকা দিয়ে থাকতে সাহায্য করছেন, যদি তাই হয় তাহলে কিন্তু সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে একটা অ্যাবেটমেন্ট, এবং যে কথা বারবার সিবিআই বলছে লার্জার কনস্পিরেসি, অ্যাবেটমেন্ট, আশ্রয় দেওয়া অভিযুক্তকে প্রশ্রয় দেওয়া, এর অভিযোগ কিন্তু চলে আসছে। যদি তাই হয় তাহলে আমার ধারণা সিবিআই ভবিষ্যতে এই সমস্ত মামলাকে রাজ্যের বাইরে নিয়ে শুনানি করতে চাইবে, কারণ তারা বলবে নবান্ন সব জানতো, নবান্ন আমাদের এই অভিযুক্তকে গা ঢাকা দিয়ে থাকতে সাহায্য করছে, রাজ্য সরকারের কাছ থেকে কোনো সাহায্য সহানুভূতি আমরা পাচ্ছি না, নাম্বার ওয়ান। নাম্বার টু, এটা খুব অদ্ভুত লাগছে যে 34 নম্বর পার্ক স্ট্রিট যেখানে রাজীব কুমারের বাসস্থান, তার বাইরে কেন্দ্রীয় সরকারি পুলিশ গোয়েন্দা, আবার সিজিও কমপ্লেক্সের বাইরে রাজ্য সরকারি পুলিশ পাহারা দিচ্ছে। এটা হচ্ছেটা কি? আমার মত, দেখো, যদি অভিযুক্ত হন তাকে ধরা, তাকে ধরে সৎ সুষ্ঠু নিরপেক্ষ একটা ইনভেস্টিগেশন করানোর দায়িত্ব কিন্তু শুধু সিবিআই এর নয়, রাজ্য সরকারের। এখানে আমার একটা কাউন্টার আর্গুমেন্ট আছে, সেটা হচ্ছে ফ্রম ডে ওয়ান রাজীব কুমারের আইনজীবীরা কিন্তু প্রত্যেকটা আদালতে, মানে নিম্ন আদালত থেকে উচ্চ আদালত, সব জায়গায় বলছেন যে সিবিআই আসলে জেরার জন্য ডেকে টার্গেট করা হয়েছে রাজীব কুমারকে, জেরার জন্য ডেকে তারপর গ্রেফতার করতে চাইছে। এটা আজকের পরে আর কিন্তু কারুর অ্যান্টিসিপেশন, আশঙ্কা কিচ্ছু রইল না। দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল যখন সিবিআই অ্যারেস্ট ওয়ারেন্ট প্রেয়ার করলো বারাসাতের এই আদালতে রাজীব কুমারকে গ্রেফতার করার জন্য। দেখো, মহামান্য কলকাতা হাইকোর্টে এই বক্তব্যটা রাজীব কুমারের আইনজীবী রেখেছেন যে আমার মক্কেলকে টার্গেট করা হচ্ছে, আমার মক্কেলকে হ্যারাস করার জন্য বারবার ডাকা হচ্ছে। 160 ধারায় যদি তুমি দেখো ফৌজদারি কার্যবিধিতে, সেখানে চমৎকার একটা কথা বলা আছে যে পুলিশ বা ইনভেস্টিগেটিং এজেন্সি তদন্তের স্বার্থে ডাকতে পারে, মে শব্দটা ব্যবহার করা হয়েছে, কিন্তু তারপরে বলা হয়েছে ওই অভিযুক্ত, আমি অপরাধী শব্দটা ব্যবহার করছি না, ওই অভিযুক্ত কিন্তু শ্যাল অ্যাটেন্ড করবে, অর্থাৎ তাকে কিন্তু হাজির হতেই হবে। শিলংয়ে বহু ঘন্টা জেরার পরে সিবিআই এর আইনজীবীরা বলেছেন তারা যথোপযুক্ত উত্তর পাননি, তারা সন্তুষ্ট নন। এটা গেল। এরপর তুমি দেখো, যেই মহামান্য কলকাতা হাইকোর্ট রক্ষা কবচটা সরিয়ে নিলেন, এবং আমরা জানতাম, আমি অন্য তোমাদের এখানেও বলেছি যে আমার ধারণা কাল সকালেই ডাকবে, এবং তাই হয়েছিল, পরের দিনই ডাকলেন। রাজীব কুমার চিঠি রিসিভ করার পরেও, আমি বলছি উনি নিজে হাতে রিসিভ না করলেও ওনার বাড়িতে চিঠি জমা পড়েছে, তার মানে ওনার বাড়ির লোক জানলেন এবং রাজীব কুমারও খবরটা পেলেন, এটা ধরে নেওয়া হবে। রাজীব কুমার চিঠি রিসিভ করার পরেও গা ঢাকা দিয়ে বেড়ালেন মানে সিবিআই এর ডাকে সাড়া দিলেন না। সিবিআই বলবে যে রাজীব কুমার পালিয়ে বেড়াচ্ছেন, আমাদের সাহায্য করছেন না। রাজীব কুমার বলবেন আমি তো কোর্টে গেলাম, আমি পালিয়ে বেড়ালাম কোথায়, আমি তো তদন্তে সহযোগিতা করতে চাই, সেই জন্য আমি আগাম জামিন চাইছি। কিন্তু মূল বিষয় হলো সিবিআই যেটা চাইছিল সেটাই করতে তারা পারবে, কারণ আজকের দিনটাও রাজীব কুমারের নষ্ট হয়েছে। মঙ্গলবার অবধি চলে গেল, রাজীব কুমারের মাথায় কোনো আবরণ নেই, তিনি কিন্তু তার আগে রাজীব কুমারকে খুঁজে পেতে হবে সিবিআই গোয়েন্দাদের। আমি নিঃসন্দেহে এই বিষয় এবং পাশাপাশি মোদি মমতা বৈঠকের বিষয়, যারা সকাল থেকে হ্যাশট্যাগ সঙ্গে সুমন দিয়ে কিছু মন্তব্য করেছেন, আমি মন্তব্যগুলো দেখে নেবো, তারপরে অবশ্যই রাজীব কুমারের প্রসঙ্গে ফিরব। নীলাঞ্জন দত্ত তিনি লিখছেন, মুখ্যমন্ত্রীর আরও আগে বোঝা উচিত ছিল যে কেন্দ্রকে এড়িয়ে কোনো রাজ্য সরকারের পক্ষে চলা সম্ভব না। অমিয় চট্টোপাধ্যায় লিখছেন, মোদি মমতা সাক্ষাতের পর যদি চিটফান্ড কাণ্ডের তদন্ত ধীর গতিতে এগোয় তাহলে বুঝতে হবে তৃণমূল বিজেপি দুটো দলই গড়া পেটা ম্যাচ খেলছে। শুভময় ভট্টাচার্য বলছেন, মানুষ সব বোঝে, মাননীয়া পশ্চিমবঙ্গের মানুষকে বোকা ভাবেন। বিশ্বদেব ঘোষ লিখছেন, যদি সেটিং হয় তাহলে বিরোধীদের অভিযোগ সত্যি বলে প্রমাণিত হবে এবং বিজেপি থেকে সাধারণ মানুষ মুখ ঘুরিয়ে নেবে। সুজয় মণ্ডল লিখছেন, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। মিলি সাহা লিখছেন, সিবিআই তো এখনো জিজ্ঞাসাবাদই শেষ করে উঠতে পারল না। রবীন্দ্রনাথ বিশ্বাস লিখছেন, রাজীব কুমারের কাছে এমন কিছু আছে যাতে বাধ্য হয়েই উনি দিল্লি গেছেন। সুবিনয় মণ্ডল লিখছেন, সব বাদ দিয়ে যারা টাকা রেখেছিল তাদের কথা একবার ভাবলে হতো না? আর এবার পালা আমাদের রাজনৈতিক ব্যঙ্গচিত্রে টিভি আঙ্গিকে। রাজনীতির সার্কাসে ট্রাপিজের খেলা চলতেই থাকে আর শিবির বদলও চলতে থাকে। বহু টানাপোড়েনের পর তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেখানেও একের পর এক টানাপোড়েন।
কখনো আবার নিজের নতুন দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতেও দেখা যাচ্ছে শোভনার বৈশাখীকে। এই গোটা বিষয়টা নিয়ে আমাদের আজকের রাজনৈতিক ব্যঙ্গচিত্র। দেখুন, হাসুন, তবে ওই অকারণে কেস দেবেন না প্লিজ। দেখুন। কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ। আর কোনো অ্যাম্বিগুইটির জায়গা নেই। একেবারে অ্যারেস্ট ওয়ারেন্টের প্রেয়ার করে সিবিআই আদালতে জানিয়ে দিল যে রাজীব কুমারকে তারা হেফাজতে নিয়ে অর্থাৎ গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করতে চায়। দেখুন। রাজীব কুমারের আগাম জামিনের আর্জি ফেরালো বারাসাত জেলা দায়রা আদালত। মামলা পাঠানো হলো আলিপুর আদালতে। একই দিনে সিবিআই রাজীব কুমারের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির যে আবেদন করে তাও আলিপুর কোর্টে পাঠিয়ে দিলেন এমপি এমএলএ কোর্টের বিচারক। সিবিআই এদিন এমপি এমএলএ আদালতে রাজীব কুমারের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারির আর্জি জানালে বিচারক প্রশ্ন তোলেন, এই আদালতের কি এমন পরোয়ানা জারির এখতিয়ার আছে? এমন প্রশ্ন শুনে ধন্দে পড়ে যান সিবিআইয়ের আইনজীবী। সূত্রের দাবি, সিবিআইয়ের আইনজীবী বিচারকের কাছে একটি বিজ্ঞপ্তি পেশ করেন যেখানে বলা আছে এই এমপি এমএলএ আদালতে বিচার হবে এবং এখান থেকে পরোয়ানাও জারি করা যাবে। কিন্তু বিচারক তারপরও প্রশ্ন তোলেন, এই আদালত অভিযুক্তকে পুলিশ হেফাজতে পাঠাতে পারে না, তাহলে এখান থেকে কারো বিরুদ্ধে পরোয়ানা জারি করা হবে কি করে? সিবিআইয়ের আইনজীবীরা তখন প্রশ্ন করেন, আমরা তাহলে কোথায় যাব? শুনে বিচারক বলেন, আপনাদের আলিপুর এসিজেএম আদালতে যাওয়া উচিত ছিল। পাল্টা সিবিআইয়ের আইনজীবী বলেন, কেস রেকর্ড তো সব আপনার কাছে, আলিপুর আদালতে গিয়ে আমরা কি করব? বিচারক বলেন, তাহলে আমি মামলা স্থানান্তরিত করে দিচ্ছি। এর বিরোধিতা করেন সিবিআইয়ের আইনজীবী। তিনি বলেন, ওখানে তো কেস ডায়েরি নেই, এখন মামলা সরিয়ে দিলেই শুনানি হবে কি করে? শুনে বিচারক বলেন, আমাকে তাহলে একটু পরামর্শ করে নিতে হবে। শেষমেশ গোটা মামলা আলিপুর আদালতে পাঠিয়ে দেন। মামলা সংক্রান্ত কেস রেকর্ড আলিপুর আদালতে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বিচারক। এদিন রাজীব কুমারের আইনজীবীরাও প্রথমে আগাম জামিনের আর্জি নিয়ে এমপি এমএলএ আদালতে যান, কিন্তু সেই এখতিয়ারের প্রশ্ন তুলে সেই আবেদন শোনেননি বিচারক। এই প্রেক্ষিতে রাজীব কুমারের আইনজীবীরা বারাসাত জেলা দায়রা আদালতে যান। এই প্রেক্ষাপটে আরও একবার রাজীব কুমারের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগে সরব হয়েছে সিবিআই। হাইকোর্ট রক্ষা কবচ তুলে নেওয়ার পর থেকেই রাজীব কুমারের গ্রেফতারির জন্য সিবিআইয়ের সামনে আর কোনো বাধা ছিল না, কিন্তু বারবার তলব সত্ত্বেও কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার সিবিআইয়ের সামনে হাজির হননি। এরই মধ্যে গ্রেফতারি এড়ানোর জন্য বারাসাত জেলা দায়রা আদালতে আগাম জামিনের আবেদন করেন তিনি, কিন্তু এখতিয়ার নেই বলে সেই আবেদন আলিপুর আদালতে পাঠালেন বিচারক। একই সঙ্গে সিবিআই এর জামিন অযোগ্য পরোয়ানা জারির আর্জিও পাঠানো হলো সেখানে। প্রকাশ সিনহা ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি সলিল ভট্টাচার্যের কাছে যাব। সলিলদা, রাজ্যের এডিজি সিআইডি রাজ্য পুলিশের অন্যতম সর্বোচ্চ পদ, গোটা রাজ্যের অপরাধ যিনি দমন করবেন, নবান্ন চিঠি দিয়ে জানাচ্ছেন যে তিনি ছুটিতে। অ্যাজ অন ডেট কোনো রক্ষা কবচ নেই। সিবিআই কোর্টে বলছে তাকে গ্রেফতার করতে চায়, এই ভাষায় বলছে যে হি ইজ আ সিনিয়র অফিসার বাট আ ল ব্রেকার। ইফ হি গেটস বেল দেন ইনভেস্টিগেশন উইল বি হ্যাম্পার্ড, কাস্টোডিয়ান ইন্টারোগেশন ইজ রিকোয়ার্ড। আমি বলছি যে যার সম্পর্কে বলা হচ্ছে তিনি রাজ্যের এডিজি সিআইডি। সিবিআই বনাম রাজ্যের এই যে লড়াইটা, এটা তো কোনো রাজ্যের পক্ষে মোটেই ইতিবাচক নয়। এইটা দিনের পর দিন চলে যাচ্ছে কেন? দেখো, আমি একটা কথা তোমার বলতে চাচ্ছি, আজকে যারা তোমার এই অনুষ্ঠান যারা দেখছেন তাদের আমি বলতে চাইছি যে মানে উইদিন দি পারভিউ অফ ল, আইন মেনে নিজের বিবেক যেটা বলছে, বিবেক যেটা চাইছে সেই অনুযায়ী যদি কাজ না করো, পলিটিক্যাল ব্রাসদের কথা শুনে যদি সেরকম কোনো কাজ করো, তার কিন্তু পরিণতি এটা হবেই।
এটা ইনভেরিয়েবলি, মানে এটা বাইরে যেতে পারে না। রাজীব কুমার সাহেব ওনার মতো দক্ষ, ওনার মতো প্রতিভাবান, ওনার মতো যোগ্য, উনি আমার অ্যাডিশনাল এসপি ছিলেন। আজকে ওনার যা পরিণতি দেখছি, যে অবস্থার মধ্যে উনি পড়েছেন, মানে আমার বাকরুদ্ধ হয়ে যাচ্ছে, আমার বলার ভাষা নেই। কিন্তু যাদের জন্য উনি করলেন তারা কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আবার সমঝোতা করে দিচ্ছে। তার জলজ্জন্ত উদাহরণ হচ্ছে কালকে দিল্লির মিটিং। তার জলজ্জন্ত, তার লাইফ এক্সাম্পল হচ্ছে টুমরোজ মিটিং, এবং ওটা কিন্তু শুভেচ্ছা বিনিময়। আরেকটা পার্টে আজকের পর কিন্তু আর কোনো জল্পনা রইল না। সিবিআই অ্যারেস্ট ওয়ারেন্ট প্রেয়ার করলো বারাসাতের জয়ন্ত বললো এতদিন ধরে কিন্তু নোটিশটা জেনে রাখো তুমি, এটা কিন্তু 41A নোটিশ নয়, এটা আসামির এগেইনস্টে কোনো নোটিশ নয়, ইট ইজ এ নোটিশ আন্ডার সেকশন 160 সিআরপিসি, যেটা জয়ন্ত বললো, যাতে করে বলছে টু ইস্যু নোটিশ টু এ উইটনেস হু অ্যাপিয়ার্স টু হ্যাভ নলেজ অ্যাবাউট দি ফ্যাক্টস অ্যান্ড সার্কামস্টেন্সেস অফ দ্য কেস, তাকে সেই ব্যাপারে জিজ্ঞাসা করতে শুড অ্যাটেন্ড। এবারে অ্যাটেন্ড যে করলো না, সে তো তার জন্য চিঠি দিয়েছে। এবং আজ এই 6 বছর ধরে এত স্লথ ইমপ্রুভমেন্ট, এত স্লথ প্রোগ্রেস অফ ইনভেস্টিগেশন হঠাৎ যেন একেবারে এত অ্যাক্সিলারেটেড হয়ে গেল যে তাতে করে কিন্তু ইট হ্যাজ বিকাম এ ম্যাটার অফ কনসার্ন। তাতেই আবার জল্পনা বাড়ছে যে কালকের বৈঠকের পরে আবার স্লথ হয়ে যাবে, আবার স্লথ হয়ে যাবে না। সোহেল বাবু, আমার একটু প্রশ্ন, আপনি আগে যা বলেছেন ঠিকই, পরে এর জন্যই উনি মুখ্যমন্ত্রী, আগামীকাল প্রধানমন্ত্রী, এইটা আপনি কোথা থেকে পেলেন? এটা পেয়েছি এই কারণে এই মন্তব্যটা না, আপনি আগে যা বলেন আইনের কথা ঠিক আছে, এরপর ওর জন্য উত্তরটা বলি। বিগত দিনে উন্নয়ন পরিষদ, নীতি আয়োগ, অর্থনৈতিক নানা ব্যাপারে প্রচুর মিটিং হয়েছে, প্রচুর বার নেমন্তন্ন করা হয়েছে, তাকে ইনভাইট করা হয়েছে, যেখানে দেশের সমস্ত মুখ্যমন্ত্রীরা অ্যাটেন্ড করেছে। বারবার এটা বলা যায় না সমস্ত, না আপনারা বলুন আজকেরটা কি ব্যাপারে, আজকে সবাই গেছে, প্রত্যেকে গেছে, শুনুন আমাদের পেপারে বেরোয় অমুক জায়গায় 3 জন যাচ্ছে। আমি দ্রুত আবার তদন্তে ফিরবো। তদন্ত এই জন্য ফিরবো যে খানিকক্ষণ আগে সলিলদা বলছিলেন যে 5.5 বছর, প্রায় 6 বছর এই মামলা চলছে। সিবিআই তদন্তের ভার হাতে পেয়েছে 2014 সালে, কিন্তু তারপর ফাইনাল চার্জশিট কি আদৌ দেয়া গেছে, আদৌ তদন্ত একটু এগিয়েছে? তাহলে মাঝে মাঝে এই হঠাৎ তৎপরতা এবং হঠাৎ স্লথ হয়ে যাওয়া, তার পেছনে কি রাজনীতি আছে? এই প্রশ্ন অবধারিত এবং এই প্রশ্ন উঠেছে আগেও, এখনো উঠছে। দেখুন, সালটা 2013, প্রকাশ্যে
মানবেন যে আসলে নবান্নের একেবারে শীর্ষস্থানীয় আমলাদের চিঠি দিয়ে কোথাও একটা সরকারকে বা নবান্নকে এই তদন্ত প্রক্রিয়ায় জড়িয়ে নিতে চাইছে সিবিআই? দেখো, আমি জয়ন্তর তথ্যটা কেন আমি মানতে বাধ্য, মানে আমি কেন, আমার মনে হয় যে কোনো লজিক্যাল মানুষই মানতে বাধ্য। আলাপন বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্র দপ্তরের সচিব, সর্বোচ্চ পদ উনার, ওটা তার অধীনস্থ একজন কর্মচারী, মানে রাজীব কুমার এডিজি গোয়েন্দা, তিনি ছুটি নিয়েছেন, ভালো কথা। ছুটি, ওই ধরনের অফিসাররা 24 ঘন্টা ডিউটিতে থাকেন এবং ছুটি নিলে জানিয়ে দিতে হয় কোথায় যাচ্ছেন, বা তার হোয়ার অ্যাবাউটটা পরিষ্কার জানিয়ে দিতে হয়। তার হোয়ার অ্যাবাউট জানেন না যখন স্বরাষ্ট্র সচিব বলছেন, তাহলে হয় স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় তার দপ্তরের তার নিয়ন্ত্রণ নেই, অর্থাৎ তার সাবঅর্ডিনেটরা কি করছে না করছে তিনি হয় খেয়াল রাখেন না, বা তাকে অবজ্ঞা করেই তারা কাজ করেন, ছুটি নিয়েও জানান না যে কোথায় যাচ্ছেন। না হলে অবশ্যই রাজনৈতিক চাপ এমন আছে আলাপন বন্দ্যোপাধ্যায়ের উপরে যে তিনি ওই ধরনের একটা নোট দিতে বাধ্য হয়েছেন সিবিআইকে। মানে রাজনীতির চাপ, শেষ পর্যন্ত নবান্ন চাপটা কি এতটাই যে তিনি বাধ্য হয়েছেন সত্যটাকে চেপে গিয়ে এই ধরনের একটা নোট পাঠাতে। আমি বলছি রাজ্য সরকারের প্রশাসনকেও কিন্তু সদিচ্ছার পরিচয় দিতে হবে, যে লাখ লাখ মানুষের, যে মানুষের সরকার বলে বলা হয়, মা মাটি মানুষের সরকার, সেই মানুষের যে দুর্দশা যদি সত্যি মেটাতে হয়, তাহলে সরকারকেও কিন্তু এই লার্জার কনস্পিরেন্সি বের করা এবং মানে দরিদ্র মানুষের যে টাকা যারা নিয়েছে তাদের শাস্তির ব্যবস্থা করায় কিন্তু সহযোগিতা করতে হবে। এখানে ঠিক উল্টোটা আমি দেখতে পাচ্ছি, সরকার কিন্তু সহযোগিতার জায়গায় নেই। একটু বলি, এবং আমরা আজকে সমস্ত প্রায় পত্রিকায় বেরিয়েছে, স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব এবং ডিজি পরিষ্কার বলেছে এবং সিবিআইকে চিঠি দিয়েছে এবং পরিষ্কার বলেছে তিনি যেন সিবিআই এর সঙ্গে সহযোগিতা করেন এবং তাদের সঙ্গে, এটা পরিষ্কার আজকে কোথায় থাকবে না, তাহলে আপনি এদেরকে বলেন না, আপনি যে কলেজে পড়াতেন, আপনি যখন ছুটি নেন কোথায় আপনি প্রিন্সিপালকে বলেন না, আমি আমার ভাইস চ্যান্সেলরকে বলি না, তারপরে আমি যাচ্ছি, পরিষ্কারই বলছে মানে সর্বোচ্চ 24 ঘন্টা একজন আইপিএস অফিসার তিনি ছুটি সময় কোথায় যাচ্ছেন বলে যাবেন না, বলে যাবেন না, এটা কি লজিক? আপনি লজিক দিয়ে লজিক তো দিচ্ছি, লজিক পরিষ্কারই বলেছে একটা 24 ঘন্টার অফিসার, আইপিএস অফিসার তিনি কথা বলছেন, এতদিন ধরে ছুটি নিচ্ছেন, কোথায় যাচ্ছেন তিনি জানিয়ে দেবেন না, নাকি না জানানো সত্ত্বেও মানে রিপোর্টটা কিভাবে দেওয়া যাচ্ছে না, আস্তে আস্তে সবাই কথা বললে কেউ বলতে পারবে না। চিঠিটা দিয়েছে এই যে আপনি পরিষ্কার সিবিআই সঙ্গে সহযোগিতা করুন। আপনার কথা অনুযায়ী যদি এই চিঠি দিয়ে থাকে রাজীব কুমারকে, তার মানে স্বরাষ্ট্র সচিব জানেন রাজীব কুমার কোথায়, কোথায় বলেছেন এই চিঠি, আপনি নিজেই বলছেন, আপনি লজিক্যালি ভেবে দেখুন, আপনি বলছেন যে স্বরাষ্ট্র সচিব তাকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন, সিবিআই এর কাছে পরিষ্কার তাদের কাছে সহযোগিতা সিবিআই তো জানতে চেয়েছে যে ওনার উত্তরটা দিয়েছে, না না উত্তরটা কি সহযোগিতা করুন, এই অ্যাড্রেস আছে কি এই অ্যাড্রেস নেই, উত্তর দেয়নি। আমি দুটো পয়েন্ট, আমি একটা দেবনারায়ণ বাবু, আপনি পারলে ওটার উত্তর দেবেন, না পারলে নয়। যে এক হচ্ছে যে এই যে সারদা মামলা এবং নারদা, আপনি প্রত্যেকটা ক্ষেত্রে যদি দেখেন যে পুলিশ অফিসারদের একটা ইনস্ট্রুমেন্টাল রোল, আপনি রজত মজুমদার, আপনি সারদায় যদি দেখেন, আপনি নারদার ক্ষেত্রে SM মির্জা, আপনি এরকম হচ্ছে যে আপনি পরপর দেখছেন। এখন আমরা যে নাম নিয়ে আলোচনা করছি রাজীব কুমার, এখানে প্রশ্নটা হচ্ছে এবং খবরটা হচ্ছে যে সিবিআই কে চিঠিটা ওনা ফরওয়ার্ড করে দিয়েছে, এক্স্যাক্টলি নবান্নকে সিবিআই যে চিঠিটা দিয়েছে নবান্ন সেটা ফরওয়ার্ড করে দিয়েছেন রাজীব কুমারের বাসভবনে, একদম তাই, 34 নম্বর পার্ক স্ট্রিটে। এবার না না দায়িত্ব না, আপনি তো বলছেন রাজীব কুমারকে নির্দেশ দিয়েছে, কি করে নির্দেশ দেবেন? সরকার তো বলছে আমরা জানি না, নির্দেশ দেওয়ার স্কোপটা কোথায়? কিন্তু স্বচ্ছতার স্বার্থে রাজীব কুমার এই তদন্ত ফেস করতে চাইছেন, এটা বোঝা যাচ্ছে। কিন্তু ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে আমি যেটা ভাবার চেষ্টা করছিলাম যে 2 মাস আগেও যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার দলের তলার দিকের নেতাদের বলতেন যে আপনারা পুলিশের সাহায্য নিয়ে যেন পাড়ায় কেউ ঘুরবেন না, নিজের মতো করে ঘুরতে থাকুন, আর তখন এখন বোঝা যাচ্ছে আসলে পুলিশের সাহায্য নিয়ে গোটা পার্টিটা ইনফ্যাক্ট ওপর থেকে নিচ অব্দি দাঁড়িয়ে আছে এবং সৎ কাজ এবং অসৎ কাজ যা হয়েছে তাতে হচ্ছে পুলিশ অংশীদার হয়ে গেছে। এবং এই যে পুলিশ বাঁচানোর যে লড়াই,
এইটাই বলছি এখন নতুন একটা পর্যায়ে যাচ্ছে কোথায় এবং পুলিশ বাঁচানোর লড়াই? সেই কারণের জন্য You have to prove it. পুলিশ না, এখানে টিভি টালিগঞ্জের পর্দায় বললি তো থানায়- না। টালিগঞ্জের পুলিশ থানায় বাঁচানোর পুলিশ কোথায়? আক্রান্ত হলে কখন খারাপ লাগে? আজকে- শোনো, আমি বললাম যে না, না, পুলিশকে আপনি ঘড়ি দেখতে কোথায় বললে আমার পাচ্ছেন? খারাপ লাগে? আপনি আমি কোথায় বললাম পাচ্ছেন? পুলিশের মান পুলিশ সম্মান বাঁচানোর করে না। লড়াই। আমি বললাম পুলিশ বাঁচানোর লড়াই। পুলিশকে বাঁচানোর লড়াই বলছি, মানুষকে করতে হচ্ছে। কোথায় বললেন? মানুষকে বাঁচানোর লড়াই পুলিশ না, করছে না, মানুষকে বাঁচার বাড়ানোর পুলিশকে জন্যই তো। বাঁচানোর লড়াই শাসক আরে করছে। 500 কোটি টাকা আমি তো এটাই দিয়েছিল বলছি মানুষকে বাঁচানোর যে প্রাথমিক আজকে দিক থেকে। 20,000 কোটি আপনারা টাকা তো তা শুনলেন লোকে না। তাকিয়ে আছে প্রায় 200 কোটি টাকা টাকা ফেরত দেওয়া দেওয়ার হয়েছে, জন্য। বাকিটা রয়েছে। না, না, আমি আপনারা বললাম তো তা চাননি। টাকা হচ্ছে আর 20,000 এখন কোটি একটা টাকা। টাকাও distribution আমি বললাম হবে না। এই কারণে সুতরাং দায়িত্ব বাসুদা বলছেন পুলিশকে বাঁচানোর লড়াই। আমি এখানে দ্রুত আজকের দিনে দুটো খবর দেখাবো না, পুলিশকে বোধহয় বাঁচানো যাচ্ছে না, তার কারণ অকারণ কোচবিহারে আজকে আক্রান্ত হলো পুলিশ এবং পশ্চিম বর্ধমানের কুলটিতে প্রকাশ্যে পুলিশকে শাসানি তৃণমূল নেতার। যেহেতু পুলিশকে বাঁচানোর লড়াই, এই শব্দবন্ধটা এই আলোচনায় উঠে এলো, দ্রুত পাশাপাশি এই দুটো ঘটনা দেখাবো পরপর। কোচবিহারে ভাঙচুর পুলিশের গাড়ি। পশ্চিম বর্ধমানের কুলটিতে প্রকাশ্যে পুলিশকে হুমকি তৃণমূল নেতার। এখানে কমিশন কে দিয়েছে? হ্যাঁ, মানে তো এইখান থেকে হেনস্থার মুখে উর্দিধারীরা। কোচবিহারের দিনহাটার ভেটাগুড়ির পর মাথাভাঙার নয়ারহাটে আক্রান্ত হলো পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকার দখল কার হাতে থাকবে তা নিয়ে তৃণমূল বিজেপি দ্বন্দ্বে কয়েকদিন ধরেই উত্তপ্ত ছিল নয়ারহাট। এরই মধ্যে মঙ্গলবার সকালে একটি মিছিল বের করে তৃণমূল। অভিযোগ, সেই মিছিল থেকে এক বিজেপি কর্মীর উপর হামলা চালানো হয়, মারধরে গুরুতর জখম হন তিনি। এরপরে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাথাভাঙা থানার পুলিশ, যান মাথাভাঙার এসডিপিও। অভিযোগ, সেই সময় পুলিশের উপর লাঠির বাঁশ নিয়ে চড়াও হয় বেশ কয়েকজন, ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। ভাঙচুর চালানো হয় পুলিশের দুটি গাড়িতে, রেহাই পায়নি এসডিপিওর গাড়িটিও। ভেঙে দেওয়া হয় একটি অটো। পুলিশ সূত্রে খবর, হামলায় গুরুতর জখম দুই পুলিশ কর্মী, তাদের মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিজেপি জড়িত নয়, সেখানে বিজেপি উপস্থিতি হয়নি, তৃণমূল কংগ্রেসই করেছে। প্রতিটি ঘটনা তৃণমূল কংগ্রেস করছে এবং বিজেপিকে ঘাড়ে দোষ চাপানোর জন্য সারা কোচবিহার জুড়ে এই ঘটনা চলছে। যদি পুলিশের গাড়ি এ ধরনের আক্রান্তের কোনো ঘটনা হয়ে থাকে, আমার বিশ্বাস যে এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িয়ে নয়। ওটা ঘটনার পেছনে বিজেপি মদতপুষ্ট দুষ্কৃতীরা জড়িয়ে রয়েছে। কোচবিহারের পুলিশ সুপার সন্তোষ নিম্বলকর জানিয়েছেন, ঘটনায় তৃণমূল বিজেপি দুপক্ষের 4 জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও তাজা বোমা। এর আগে গত 14 তারিখ রাতে কোচবিহারের দিনহাটার ভেটাগুড়িতে পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। বোমাবাজি হয় বলে অভিযোগ। অল্পের জন্য রক্ষা পান পুলিশ কর্মীরা। ঘটনায় 2 বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। আর কোচবিহারের এই ছবির পাশাপাশি পশ্চিম বর্ধমানের কুলটিতে প্রকাশ্যে পুলিশকে হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন কুলটি পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল নেতা পূর্ণেন্দু রায়। এখানে কমিশন কে দিয়েছে? হ্যাঁ, মানে তো এইখান থেকে। সোমবার সন্ধে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয় পশ্চিম বর্ধমানের কুলটির লছিপুর গেছে। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা জিটি রোড অবরোধ করেন। অবরোধের নেতৃত্বে ছিলেন তৃণমূল নেতা পূর্ণেন্দু রায়। নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ অবরোধ তুলতে গেলে এভাবেই আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি দেন এই তৃণমূল নেতা। এখানে কমিশন কে দিয়েছে? হ্যাঁ, মানে তো এইখান থেকে। এই ছবি প্রকাশ্যে আসার পর শাসক দলকে বিঁধেছে বিরোধীরা। এদের কালচারের মধ্যে আছে, এরা পুলিশকে মারে এবং পুলিশ মার খেয়েও পুলিশকে দৌড়া করাবো, গালাগাল করে। অথচ ওই ক্ষেত্রে দেখুন আমাদের বিজেপি ছেলেরা যদি করে, এতক্ষণ অ্যারেস্ট হয়ে যেত, জেলেও পাঠিয়ে দেওয়া হতো। এটা কালচারের মধ্যে আছে, কিছু বলার নেই। উপর থেকে নিচে পর্যন্ত আপনি দেখুন সবাই গালাগাল করে পুলিশকে। পুলিশ কোন দিকে যাবে আমি বুঝতে পারছি না। তৃণমূলের যে নেতারা এসবগুলো করে বেড়াচ্ছে, এটা তো চলেই যাচ্ছে। তৃণমূল নেতা এটা নতুন কোনো গল্প নয়, এটা তো দীর্ঘদিন ধরে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এইভাবেই তো দাপিয়ে বেড়াচ্ছে। আর ওইদিকে অনুব্রত মণ্ডল বলছে বোম মেরে দাও পুলিশকে, বোম মেরে দাও একদম, এই তো ডায়লগ এদের। অভিযুক্ত তৃণমূল নেতা মঙ্গলবার সুর বদল করেন। তার দাবি, মন্তব্যের অপব্যাখ্যা হচ্ছে। না 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 না, ওটা ভুল ব্যাখ্যা। ওটা আপনার ভারপ্রাপ্ত অফিসারকেও জিজ্ঞেস করলে আপনারা পাবেন। আমরা যে আছি যে জায়গায়, সেখানে কোনোদিনও আমরা কাউকে বলবো না যে মেরে ভাগিয়ে দেন, এটা ভুল। এখানে কমিশন কে দিয়েছে? হ্যাঁ, মানে
মারে তো এইখান থেকে। তৃণমূল নেতাদের একাংশের পুলিশকে হুঁশিয়ারি নতুন নয়, যে বিতর্কে অতীতে বারবার উঠে এসেছে অনুব্রত মণ্ডলের নাম। কটা বাজে হয়েছে 8:15, 7টা পর্যন্ত টাইম দেওয়ার, 9টা মধ্যে আমি ঢুকে যাবো। একজনের বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো। এবার পুলিশকে হুমকি দিয়ে বিতর্কে আরেক তৃণমূল নেতা। এ প্রসঙ্গে কুলটির তৃণমূল ব্লক সভাপতি মহেশ্বর মুখোপাধ্যায় জানিয়েছেন, গন্ডগোলের খবর তিনি পেয়েছেন। গোটা ঘটনার দলীয়ভাবে তদন্ত করা হবে, রিপোর্ট দেওয়া হবে শীর্ষ নেতৃত্বকে। কিন্তু অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে আদৌ কোনো ব্যবস্থা কি নেওয়া হবে? পুলিশ হুমকি শুনেও চুপ করে গেছে, স্বতঃপ্রণোদিত কোনো মামলা রুজু করেনি। তৃণমূল কি দল হিসেবে কোনো ব্যবস্থা নেবে? উত্তর মিলবে আগামী দিনে। এবিপি আনন্দ। পার্থবাবু পুলিশ বাঁচানোর কথা বলছিল, একদিকে আক্রান্ত হচ্ছে কোচবিহারে পুলিশ, আর অন্যদিকে তৃণমূল নেতা আঙুল উঁচিয়ে শাসাচ্ছেন পুলিশকে। সলিলদা, না এটা তো এখন ওই টালিগঞ্জ থানায় দেখলে, এবার কুলটিতে দেখলে, বর্ধমানে দেখলে, সব জায়গায় এটা তো। আবার বীরভূমের যে মুখ্যমন্ত্রী তিনিও তো বললেন সেই কথাই বললেন যে দেখে নিলে। তার আগে ডিএসপি হেডকোয়ার্টার শিউরিকে বললো কটা বাজে, কিন্তু আমার বক্তব্য দিলীপ ঘোষ তো বলে পুলিশে নিবংশ করে দেবে, এটাও তো বহু। আরে দিলীপ ঘোষ না অনেকবার, অন্তত হাজারবার হয়ে গেছে। উনি প্রতি আরে তার আকাশটা আমি একটা কথা বলছি, তুমি মানবে যে প্রশ্নটা এই নয় যে তৃণমূল কংগ্রেস এই নেতার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে, প্রশ্নটা এই যে পুলিশ কি ব্যবস্থা নেবে। তার কারণ আছে, তার কারণ পুলিশ এই ক বছরে মেরুদণ্ড বিক্রি করে ফেলেছে, এত তোষামোদ করেছে, আজকে এনারা মনে করেন পুলিশ এনাদের লোক। এটা কিন্তু হওয়া উচিত নয়। পুলিশ সাধারণ মানুষের বিরুদ্ধে হয়ে গেছে, এনারা মনে করেন পুলিশ এনাদের লোক, পুলিশকে ধমকানো যায়, পুলিশকে মারা যায়। এটা অনেক আগে যদি বলছেন এখন পুলিশ বিজেপির লোক হয়েছে, তাহলে পুলিশ মন্ত্রী থাকার দরকার নেই। পুলিশ বিজেপির লোক জানি না, কিন্তু প্রণয় দার কাছে আমার প্রশ্ন থাকবে কি সব্যসাচী দত্ত ইতিমধ্যেই বিজেপির লোক হয়ে গেছেন? বিজেপিতে অবশ্য যোগ দেননি, কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন, আজকে 69 বছরে পা দিলেন। গোটা দেশের সমস্ত পেশার মানুষ, বহু পেশার মানুষ শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। তার মঙ্গল কামনায় যোগ্য সেখানে সব্যসাচী দত্ত উপস্থিত। দেখুন, নরেন্দ্র মোদী তো কেবল বিজেপির নেতা না বা বিজেপির প্রধানমন্ত্রী না, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী। তো দেশের প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করতে, এবং সবচেয়ে বড় কথা নরেন্দ্র মোদীর মতো প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রী যোগ্য করেছেন। না আমি আপনি করছেন না, সব্যসাচী দত্ত। না এক একজন এক এক রকম ভাবে। আমরা যেমন সেবা দিবস পালন করছি, যে জন্মদিন উপলক্ষে 1 সপ্তাহ ধরে আমরা সেবা দিবস পালন করছি, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছি, উনি উনার মতো করে করছেন। উনিও আপনাদের সেবা দেওয়ার জন্য রেডি হচ্ছেন। না, আমাদের সেবা দেওয়া না, সমাজের সেবা দেওয়ার জন্য তো রেডি আছে, সমাজের সেবা দেওয়ার জন্য রেডি আছেন, উনি উনার মতো করে করছেন। নিঃসন্দেহে উইথ আ ভেরি সিরিয়াস নোট, 69 বছরে পা দিলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে রাজনীতিবিদ থেকে বিভিন্ন জগতে কৃতি মানুষরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন শ্রী নরেন্দ্র মোদীকে। সামনেই নরেন্দ্র মোদীর বড় কাট আউট, তার পাশে প্রধানমন্ত্রী দীর্ঘায়ু কামনা করে যজ্ঞ চলছে। আর দাউ দাউ করে জ্বলে ওঠা যজ্ঞের সেই আগুনে ফুল ও ঘৃতাহুতি দিচ্ছেন রাজারহাট নিউ টাউনের তৃণমূল বিধায়ক তথা বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। আর এই ছবি সামনে আসার পরই ফের শুরু হয়েছে বিতর্ক। মঙ্গলবার ছিল নরেন্দ্র মোদীর 69তম জন্মদিন। প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও দেশের শ্রীবৃদ্ধি কামনা করে সল্টলেকের সিএফ ব্লকে যজ্ঞের আয়োজন করে এক স্বেচ্ছাসেবী সংস্থা। তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তকেও সেই যজ্ঞে আমন্ত্রণ জানায় ওই সংস্থা। সময় মতো তাতে পৌঁছে যান সব্যসাচী, বসে পড়েন যজ্ঞে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা সুমন বন্দ্যোপাধ্যায়। সব্যসাচী দত্ত সাহেব আহুতি দিয়েছেন, আর সব অনেক লোক আহুতি দিয়েছে। বাস এই প্রার্থনা মোদীর দেশের জন্য ভালো করুক, এই জন্য। আর কি, আর ভিতরে কি প্রার্থনা করেছে আমরা বলতে পারবো না, কিন্তু যা সবাই এখানে বললো কি ভাই দেশের ভালো হোক, আমাদের বাঙালির উন্নতি হোক, এই জন্য আমরা প্রার্থনা করেছি। এই ছবি সামনে আসার পর ফের তৃণমূল বিধায়কের দলবদলের জল্পনা উস্কে দিয়েছে বিজেপি। সব্যসাচী দত্ত উনি মোদী ভক্ত, মোদীর প্রতি উনি খুবই বিশ্বাস রাখেন, মোদীকে শ্রদ্ধা করেন। সেই অনুযায়ী উনি
সেই মোদির কার্যক্রমে অংশ নিয়েছেন। আর সব্যসাচী দত্ত বিজেপিতে আসবেন কি না আসবেন সেটা উনি ঠিক করবেন। বিজেপির কোনো আপত্তি নেই সব্যসাচী দত্তকে দলে গ্রহণ করতে। তৃণমূল প্রকাশ্যে অবশ্য দলীয় বিধায়কের মোদির জন্মদিনের যজ্ঞে সামিল হওয়াকে গুরুত্ব দিতে নারাজ। সব্যসাচী যেটা করছে সেটা ঠিক নয়। 2 নৌকোয় পা দিয়ে চললে ডোবার সম্ভাবনা বেশি থাকে। যদিও যাকে নিয়ে এত বিতর্ক, সেই সব্যসাচী দত্তকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, নিজের ওয়ার্ডে কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেই তিনি যান। জন্মদিনে মঙ্গলবার সকালেই বাংলা ও ইংরেজি দুভাষাতেই মোদীকে শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য মমতাকে ধন্যবাদ জানান মোদী। 69তম জন্মদিনটা মঙ্গলবার জন্মভূমি গুজরাটে প্রজাপতি উড়িয়ে বিভিন্ন প্রকল্প ঘুরে দেখে এবং মায়ের সঙ্গে মধ্যাহ্নভোজ করে কাটান প্রধানমন্ত্রী। মোদীর জন্মদিনের একদিন আগে সোমবার পশ্চিম বর্ধমানের আসানসোলের কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দেন তাঁর স্ত্রী যশোদাবেন। মঙ্গলবার দুপুরে দিল্লি যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই তিনি জানতে পারেন বিমানবন্দরে রয়েছে নরেন্দ্র মোদীর স্ত্রী যশোদাবেন। সূত্রের খবর, বোর্ডিং গেটের কাছে গিয়েও লাউঞ্জে ফিরে যশোদাবেনের সঙ্গে দেখা করেন। তৃণমূল সূত্রের খবর, মোদীর স্ত্রীকে একটি শাড়ি উপহার দেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান সোনিয়া, রাহুল এবং অরবিন্দ কেজরিওয়ালও। সত্যজিৎ বৈদ্য, দীপক ঘোষ ও কৌশিক নতাইতের রিপোর্ট, এবিপি আনন্দ। ঘণ্টাখানিক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হামেশা, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, এশিয়াস লার্জেস্ট হোটেল স্কুল চেইন। সাইকেল রিদম ধূপকাঠি, বাংলার আশায় ভরসায়। ডাভার কাভস ওভার, লাইফ শুরু। সহযোগী নিবেদক রাজা গোল্ডেন ম্যারি বিস্কিট, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন। সুরক্ষা ডায়াগনস্টিক, 25 বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা। বিধান শিশু উদ্যান পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি বিএসইউ প্রয়াস মক টেস্ট। সুমন কাচ্চিঘানি সর্ষের তেল, সুমন স্বাদের জাদুকর। আদি মোহন কাঞ্জিলাল, কলকাতা এবং শিলিগুড়ি।